ওকে, আসসালামু আলাইকুম প্রিয় বায়োলজিবাসী সকলকে আজকের লাইভে স্বাগতম জানাচ্ছি। সাউন্ড ঠিকঠাক কিনা একটু জানিয়ে দাও। রহিম আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সাবিগুন্নাহার মারিয়া, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ঐশী ঐশী, ওয়ালাইকুম সালাম। সুমাইয়া কন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাদিয়া ফ্রিন পুনম, আমাদের রেগুলার স্টুডেন্ট। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও যাতে তারা বুঝতে পারে যে আমরা লাইভে আছি। যত সম্ভব যদি পারো শেয়ার করে দাও, যত সম্ভব শেয়ার করে দাও। আচ্ছা, ফাহিমা, আশরাফ জান্নাত ফাহিমা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও সাউন্ড ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানিয়ে দাও, তারপর আমি ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসটা কিন্তু কঠিন, আই রিপিট, আজকের ক্লাসটা কিন্তু কঠিন, ঠিক আছে? নর্মাল স্টুডেন্টের জন্য এই টপিকটা ভয়াবহ লেভেলের কঠিন একটা টপিক। সাউন্ড ঠিকঠাক কিনা একটু জানিয়ে দাও। মামুন লিখেছে ঠিক আছে, পুনম লিখেছে, পুনম তার ফ্রেন্ডকে মেনশন করেছে, অসংখ্য ধন্যবাদ পুনমকে। মিজান, মিনহাস শেখ ক্লিয়ার, ফয়সাল ক্লিয়ার। ফয়সাল ছেলেটা অনেক রেগুলার, ভালো করবে। যারা রেগুলার তারা সবসময় ভালো করে, ঠিক আছে? এটাই ইতিহাস বলে, ইতিহাস এটাই বলে যারা রেগুলার তারা খুব ভালো করে রেজাল্টের দিক থেকে। আচ্ছা, সে ছাত্র হিসেবে কেমন ডাজেন্ট ম্যাটার, বাট রেগুলারিটি থাকলে সে ভালো করে। তো তোমাদের একটা কোশ্চেন দেওয়া শুরু করি। তোমরা বলো তো, অন্ত্রের, এটাও হইতে পারে ক্ষুদ্রান্ত বা বৃহদন্তে, অন্ত্রের যে প্রাচীর, অন্ত্রের প্রাচীরের স্তর কয়টি? অন্ত্রের প্রাচীরের স্তর কয়টি? অন্ত্রের প্রাচীরের স্তর কয়টি? এটা একটু একটু কমেন্ট করো তো দেখি। অন্ত্রের প্রাচীরের লেয়ার বা স্তর কয়টি? প্রাচীরের স্তর কয়টি? তোমরা একটু কমেন্ট করো। এগুলো কিন্তু পরীক্ষা আসে, এগুলো কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন। অন্ত্রের প্রাচীরের স্তর কয়টি? তোমরা একটু কমেন্ট করো। অন্ত্রের প্রাচীরের স্তর কয়টি? এখনো কমেন্ট আসে নাই আমার ফোনে। সবাই সালাম জানাইতেছে। ওকে, ওয়ালাইকুম সালাম। আমি একটা প্রশ্ন করেছি তোমাদের, এগুলো আসা প্রশ্ন, এগুলো আসার মতো প্রশ্ন। অন্ত্রের প্রাচীরের স্তর কয়টি? অন্ত্রের প্রাচীরের স্তর কয়টি? অন্ত্রের প্রাচীরের স্তর কয়টি? সে যদি লিখেছে 3টি, না, এটার উত্তর হবে 5টি। অন্ত্রের প্রাচীরের স্তর কয়টি? 5টি স্তর আছে। এর মধ্যে সবচেয়ে ভিতরের স্তরের নাম কি? সবচেয়ে ভিতরের স্তরের নাম কিন্তু মিউকুসা। এটা তোমাদেরকে আমি পাকস্থলীর মধ্যে পড়াইছিলাম। পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত সবারই কিন্তু কি 5টা লেয়ার। প্রাচীরের কয়টা লেয়ার? 5টা, ঠিক আছে? সবচেয়ে বাইরের দিকে ছিল সেরোসা, সবচেয়ে ভিতরের দিকে কি ছিল? মিউকুসা। তো এই মিউকুসা লেয়ারে কিন্তু কি থাকে বলো তো? মিউকুসা লেয়ারে কিন্তু থাকে, এই যে দেখো কতগুলা ভিলাই, এগুলো হলো ভিলাই। এই যে এগুলো কি? ভিলাই, আঙ্গুলের মতো অভিক্ষেপ, এদেরকে আমরা বলতেছি কি? ভিলাই। এখানে ভিলাই পাওয়া যায়, ভিলাই পাওয়া যায়, ভিলাই, ঠিক আছে? ভিলাই। তো এই কালারটা হয়তো তোমরা দেখতে নাও পারো, এটা জাস্ট মনে রাখো, এখানে অসংখ্য ভিলাই আছে, আঙ্গুলের মতো অভিক্ষেপ আছে, এগুলাকে আমরা বলি ভিলাই। আচ্ছা, ওকে। তো ভিলাই কেন দরকার, বা কোন স্তরে ভিলাই থাকে? সবচেয়ে ভিতরের স্তরে ভিলাই থাকে। তো ভিলাইটা কেন দরকার? এই ভিলাইয়ের কাজ কি? ফার্স্ট অফ অল তুমি এটা ভালো করে মনে রাখো, ক্ষুদ্রান্তে বৃহদন্তে পাওয়া যায় ভিলাই। এই ভিলাইয়ের কাজ হলো সুসন্তল বৃদ্ধি করা। এই ভিলাইয়ের কাজ কি? ভিলাইয়ের যদি কখনো প্রশ্ন করে ভিলাইয়ের কাজ কি, তুমি বলবা সুসন্তল বৃদ্ধি করা। সুসন্তল বৃদ্ধি, ভিলাইয়ের কাজ কি? ভিলাইয়ের কাজ হলো সুসন্তল বৃদ্ধি করা। আচ্ছা, ওকে, বিষয়টা কিরকম? সাপোজ ধরো এইটুকু জায়গার মধ্যে একটু শোষণ হবে, তাহলে দেখো এখানে শোষণ হইতেছে, এটা শোষণ হইলো, এভাবে শোষণ হইতেছে। কিন্তু এটা যদি এরকম এরকম হইতো, ব্যাপারটা এরকম 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 হইতো, অল্প এইটুকু জায়গার মধ্যেই, এইটুকু জায়গা তোমার এইটুকুই, হ্যাঁ। এখন কিন্তু শোষণ এদিক দিয়ে হইতে পারবে, এদিক দিয়ে হতে পারবে, মানে শোষণ তলটা আর কি বেড়ে গেল, হ্যাঁ। অনেক জায়গা দিয়ে শোষণের স্কোপ পাবে, জায়গাটা, এরিয়াটা বাইরে গেছে, এদিক দিয়ে শোষণ হইতে পারবে, তো শোষণের জন্য স্কোপ বেশি হবে। তাহলে দেখো, আমরা জানি প্রাচীরের সবচেয়ে ভিতরের লেয়ারে এরকম ভাঁজ ফোল্ডিং থাকে, যেদেরকে আমরা বলি কি? ভিলাই। এদেরকে কি বলি? যে ভিলাই বলি। ভিলাইয়ের কাজ কি? সুসন্তল বৃদ্ধি করা। এটা এমসিকিউ, এটা বোর্ডে আসা এমসিকিউ, এটা বোর্ডে আসা একটা এমসিকিউ। ভিলাইয়ের কাজ কি? সুসন্তল বৃদ্ধি করা। আচ্ছা, তো ভিলাইয়ের মধ্যে কিন্তু আমরা একটু পর পর
গবলেট সেল পাই, ঠিক আছে। গবলেট কোষ, এই যে দেখো এখানে লেখা আছে গবলেট সেল, গবলেট সেল, এই যেটাকে বলতেছি আমরা গবলেট সেল। তো আমরা এখানে মাঝে মাঝে গবলেট সেল পাই, এটা কিন্তু মনে রাখতে হবে, গবলেট সেল, এটাকে আমরা বলি পানপত্র সেল বা গবলেট সেল। এখানে আমরা ফিরে আসবো। তো আজকের যে আমাদের টপিকটা অ্যাকচুয়ালি এনজাইমের ক্রিয়াকৌশল, এনজাইমের ক্রিয়াকৌশল আমরা এটাই পড়বো আজকে। আমরা এইখানে মনোযোগী হইতে হবে, তুমি ধরতে পারো এখান থেকে আজকের ক্লাসটা স্টার্ট হইতেছে, আজকের ক্লাসটা এইখান থেকে স্টার্ট হইতেছে। আমাদের আজকের টপিকের নাম হচ্ছে এনজাইমের ক্রিয়াকৌশল, এনজাইমের ক্রিয়াকৌশল, এনজাইমের ক্রিয়াকৌশল। খুবই কঠিন একটা টপিক, তোমাকে একদম মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে, একদম মানে এক ফোন হাতে নিয়ে আরেক ফোন চাপা যাবে না, খাওয়া যাবে না, একদম ফুললি ডেডিকেটেড নিয়ে ক্লাসটা করতে হবে। আচ্ছা, এই মুহূর্তে ওকে ওকে তোমরা একটু লিখে ফেলবা। হ্যাঁ, একজন লিখেছে সুসন্তল বৃদ্ধি পাওয়া, ভেরি গুড। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা আমাদের যে গত ক্লাস আমরা যেখানে শেষ করছিলাম, আমরা গত ক্লাসে যেখানে ছিলাম সেটা হলো এনজাইমের আমরা একটা কঙ্কাল দাঁড়ানোর চেষ্টা করতেছিলাম। আমরা এনজাইমের কোন এনজাইম কোথা থেকে আসে এমন একটা ছক তৈরি করার চেষ্টা করতেছিলাম। অর্ধেক তোমাদেরকে আমি কমপ্লিট করে দিয়েছিলাম, আজকে আমরা এটা টোটালি কমপ্লিট করব। দেখো আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম এই যে এই জায়গায়, এই জায়গায় ছিলাম আমরা। খেয়াল করো, এইটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে সিকিউ লিখতে পারবা। আর এইখান থেকে অবশ্যই সিকিউ আসবে। ফার্স্ট অফ অল লালারসে কোন কোন এনজাইম থাকে, লালারসে কোন কোন এনজাইম থাকে, আমরা প্রথমে কি এক কাজ করি, শর্করার জন্য টোটাল পড়ে ফেলি, শর্করার জন্য টোটালি পড়ে ফেলি যে শর্করা বিশ্লেষী কোন কোন এনজাইম কোথায় কোথায় আছে। ফার্স্ট অফ অল লালারসে শর্করার জন্য কি কি এনজাইম আছে, টম, টায়ালিন, মল্টেস, তোমরা এগুলো পড়ছো, এগুলো রিপিট করতেছে আরেকবার। গ্যাস্ট্রিক রসে বা পাকস্থলিতে, গ্যাস্ট্রিক রস মানে পাকস্থলী বুঝাইতেছে, পাকস্থলিতে কোনো রকমের এনজাইম নাই, কার জন্য, শর্করার জন্য কোনো রকমের এনজাইম নাই। অগ্নাশয়ে আছে দুইটা আম, হ্যাঁ, এটা হলো অ্যামাইলেস, আর এটা হচ্ছে কি মল্টেস, অ্যামাইলেস মল্টেস, এটাও জানো আমরা গত ক্লাসে পড়ছি, অ্যামাইলেস মল্টেস। আচ্ছা, তাহলে কি হইতেছে, লালা রসে আছে টম, গ্যাস্ট্রিক রসে কোনো রকমের এনজাইম নাই, অগ্নাশয় রসের মধ্যে আছে আম, অ্যামাইলেস মল্টেস। আন্তিক রসে কি আছে, এটা মনে রাখবা মশলা। তুমি কোথায় কোন এনজাইমটা আছে এটা যদি মনে রাখতে পারো তাহলে বিক্রিয়া লেখা কোনো ব্যাপারই না, বিক্রিয়া একদম ইজি। তাহলে আতে অ্যামাইলেস, হ্যাঁ, অ্যামাইলেস, মল্টেস, আইসোমল্টেস, শতে সুক্রেস, লতে ল্যাকটেস। আরেকবার বলতেছি, মশলার মানে কি, আতে অ্যামাইলেস, আরেক আতে আইসোমল্টেস, মতে মল্টেস, দন্তাশতে সুক্রেস, লাতে ল্যাকটেস, ঠিক আছে, লয়গাল লাতে কি ল্যাকটেস। শর্করার জন্য কোন এনজাইম কোথা থেকে আসে এটাকে আমরা পারবো মোটামুটি। লালা রসে কি টম, গ্যাস্ট্রিক রসে কি কোনো কিছু নাই, অগ্নাশয় রসে কি আম, আর আন্তিক রসে কি, আন্তিক রসে শর্করা বিশ্লেষী কি এনজাইম আছে, মশলা, মল্টেস, আইসোমল্টেস, অ্যামাইলেস, সুক্রেস অ্যান্ড ল্যাকটেস। তাহলে আমরা শিখে ফেললাম শর্করার জন্য কি কি এনজাইম আছে। এখন সিকিউ কিভাবে আসবে, আচ্ছা স্ক্রিনশট নেও, সমস্যা নাই। দেখো, হ্যাঁ তোমরা নিয়ে ফেলো, স্ক্রিনশট নিয়ে ফেলো যারা নিবা। 3, 2, 1, 0। দেখো যেটা বলতেছিলাম, তোমাদের সিকিউ কিভাবে আসবে, তোমাদের সিকিউ আসবে এরকম একটা উদ্দীপক দিয়ে দিবে যে ইমা দুপুরে মাংস দিয়ে ভাত খাইছে, তাহলে ভাত মানে কি শর্করা, তো শর্করার পরিপাক প্রণালী ব্যাখ্যা করো, অথবা দুপুরে যে খাবার খাইছি সেটার পরিপাক প্রণালী ব্যাখ্যা করো। তাহলে তোমাকে দুইটা প্রশ্ন করতে পারে, অথবা ভাঙে প্রশ্ন করতে পারে। তো আমরা শর্করা যদি প্রশ্ন করে শর্করার বিপাক ব্যাখ্যা করো, যদি বলে শর্করার বিপাক প্রণালী, শর্করার পরিপাক প্রণালী ব্যাখ্যা করো, তাহলে তোমাকে কিভাবে শুরু করতে হবে, দেখো পরিপাক প্রণালী ব্যাখ্যা করো, তোমাকে সিকিউটা কিভাবে লিখতে হবে। এটা কিন্তু সিকিউ, আমরা এখন সিকিউ লিখতেছি, এটা সিকিউ। তো প্রথমে তুমি লিখবা যে মুখে শর্করার পরিপাক, মুখে শর্করার পরিপাক, তুমি একটু বাংলা কথা লিখতে পারো যে মুখে শর্করা পরিপাকের জন্য দুইটি এনজাইম পাওয়া যায়, টায়ালিন, মল্টেস, ঠিক আছে, টায়ালিন এবং কি মল্টেস। এখন এইটা কিন্তু আমাদের এখানে গুছায় লেখা আছে, আমরা একটু সময় বাঁচবে তো আমরা একটু দেখায় ফেলি। দেখো
শর্করা এই যে এখানে দেখো তুমি মুখে কোন দুইটা লিখবা, মুখে এই যে এটা লিখতে হবে, জটিল শর্করা মুখে আসলো, টায়ালিন আমরা দিলাম, হয়ে গেল কি মল্টেস। আমরা জানি কি মুখে দুইটা এনজাইম পাওয়া যায়, মুখে দুইটা এনজাইম পাওয়া যায়, কি কি? টায়ালিন মল্টেস, টায়ালিন এবং মল্টেস, মুখে দুইটা এনজাইম পাওয়া যায়, টায়ালিন এবং মল্টেস। টায়ালিন, তো টায়ালিন কার উপর কাজ করবে? সে কাজ করবে জটিল শর্করার উপর। তাহলে জটিল শর্করার উপর টায়ালিন কাজ করবে, ঠিক আছে? এই যে যেটা আমরা এখানে আমাদের শীটে লেখা আছে, জটিল শর্করার উপর টায়ালিন কাজ করবে। টায়ালিনের আরেকটা হচ্ছে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, হয়ে যাবে সে কি? মল্টোজ। সে হয়ে যাবে কি? মল্টোজ। তো জটিল শর্করা মানে পলিস্যাকারাইড থেকে হয়ে গেল সে ডাইস্যাকারাইড। এটা কি মল্টোজ কিন্তু কি ডাইস্যাকারাইড, এই মল্টোজ একটা ডাইস্যাকারাইড। তো তুমি কি করলা? পলিস্যাকারাইড, এই যে জটিল শর্করা মানে কি পলিস্যাকারাইড, এই পলিস্যাকারাইডকে তুমি ডাইস্যাকারাইড বানায় ফেললা, স্যাকারাইড। এইটাকে টায়ালিন ব্যবহার করে আমরা কি করে ফেললাম? মল্টোজ করে ফেললাম। এই মল্টোজকে আমরা আবার ভাঙতে পারি। দেখো মল্টোজ নামক ডাইস্যাকারাইডকে আমরা যদি মল্টেস এনজাইম দেই, এখানে মল্টেস দেই, আমরা কিন্তু জানি লালার মধ্যে দুইটা এনজাইম পাওয়া যায়, টম, টায়ালিন এবং কি মল্টেস। দেখো দুইটার বিক্রিয়া কিন্তু আমরা লিখে ফেলছি। এই মল্টেস যদি আমরা দেই তাহলে দেখো মল্টোজ কিন্তু একটা ডাইস্যাকারাইড, এখানে দুইটা গ্লুকোজ পাবো, ঠিক আছে? তাহলে এখানে কি পাবো? গ্লুকোজ প্লাস গ্লুকোজ পাবো। গ্লুকোজ কিন্তু কি মনোস্যাকারাইড। তাহলে মল্টোজ একটা ডাইস্যাকারাইড, এই মল্টোজকে ভাঙছি মুখের মধ্যে, হয়ে গেছে গ্লুকোজ, দুইটা গ্লুকোজ হয়ে গেছে ডাইস্যাকারাইড। তাহলে দুইটা গ্লুকোজ ইকুয়াল কি একটা ডাইস্যাকারাইড হয় মল্টোজ। তাহলে মল্টোজ ডাইস্যাকারাইড, এই দুই অর্থাৎ ডাইস্যাকারাইডকে ভাঙলে আমরা 2 অণু গ্লুকোজ পাই। তাহলে গ্লুকোজ কয় অণু পাইছি? 2 অণু। তো মুখের মধ্যে শর্করার এই পরিপাকটা হয়েছে, আশা করি পারবা। তাহলে প্রথমে এই দিকে লাগবে কি জটিল শর্করা, টায়ালিন কাজ করবে জটিল শর্করার উপর, দেন হয়ে যাবে মল্টোজ। এই মল্টোজের উপর কাজ করবে মল্টেস এনজাইম, দেন হয়ে যাবে গ্লুকোজ প্লাস গ্লুকোজ। অথবা তুমি এখানে এটা লিখতে পারতা, তুমি এখানে গ্লুকোজ প্লাস না লেখা তুমি লিখতে পারতা 2 অণু গ্লুকোজ, এটাও লিখতে পারতা, একই কথা। কোনো বইয়ে দেখবে লেখা আছে 2 অণু গ্লুকোজ, একই কথা। আচ্ছা, তো যেটা আমরা বলতেছিলাম, দেখো আমরা মুখের মধ্যে টায়ালিন এবং মল্টেস পাই, টম পাই। তো আগে পরের বিক্রিয়াটা একটু দেখা লাগবে, এটা লেখা লাগবে তোমাদের। আচ্ছা, তাহলে মুখে শর্করার পরিপাক প্রণালী কিন্তু হয়ে গেছে, দুইটা এনজাইমের নাম লেখা আছে, তো আমরা লিখে ফেলছি। আচ্ছা, এখন পাকস্থলিত শর্করার পরিপাক যদি বলে যে পাকস্থলিত শর্করার পরিপাক, দেন তুমি কি লিখবা? কিছুই লিখবা না। তাহলে প্রথমটা আমি কি লিখলাম? প্রথমটা লিখলাম মুখে শর্করা, দেন আমরা দ্বিতীয়তে কি লিখবো? দ্বিতীয়তে আমরা লিখি, ধরো মুখের পরে কি আছে? পাকস্থলিত শর্করার পরিপাক। এখন আমরা 4টা শিরোনামের অধীনে সবসময় লিখব, 4টা শিরোনামের আওতায় আমরা লিখব পাকস্থলিতে শর্করার পরিপাক, পাকস্থলিতে শর্করার পরিপাক, তো পাকস্থলিতে কিন্তু শর্করার জন্য কোনো এনজাইম নাই, তো এখানে নো ডাইজেশন, অর্থাৎ কোনো পরিপাক হবে না, তুমি সুন্দর করে লিখবা পাকস্থলিতে শর্করা বিশ্লেষী কোনো এনজাইম থাকে না, এজন্য এইখানে কোনো রকমের পরিপাক হয় না। পাকস্থলিতে শর্করা বিশ্লেষী কোনো এনজাইম থাকে না, পাকস্থলিতে শর্করা বিশ্লেষী কোনো এনজাইম থাকে না, কোনো এনজাইম নাই, এজন্য তারপর কি লিখবা? এজন্য পাকস্থলিতে শর্করার কোনো পরিবর্তন ঘটে না, এটা গেল আমাদের পাকস্থলিতে, এইটুকু লিখলে এনাফ। দেন আমাদের লেখা লাগবে আন্তিক রস কর্তৃক, অগ্নাশয় রস কর্তৃক শর্করার পরিপাক। তো এটা আমরা শিরোনাম লিখলাম। দেন আমরা কিন্তু জানি অগ্নাশয়ে কি পাওয়া যায়? আম পাওয়া যায়, অর্থাৎ অ্যামাইলেস পাওয়া যায়, অ্যামাইলেস নামক এনজাইম পাওয়া যায়, এবং মল্টেস নামক এনজাইম পাওয়া যায়, এখন এটা তো এনজাইমের নাম, এখন তোমার বিক্রিয়া লিখতে হবে। হ্যাঁ, তোমাকে এখন বিক্রিয়া লিখতে হবে।
সিম্পল আগের মতোই। দেখো আমরা অগ্ন্যাশয় রস কর্তৃক কি কি পাই। ওকে, এই যে দেখো দুইটা বিক্রিয়া, অগ্ন্যাশয়ে প্রোটিন পরিপাক, একটু হোয়াইট, মুখ গহ্বরে খাদ্যের পরিপাক দেখাইছে, তারপর পাকস্থলীতে, ক্ষুদ্রান্তে যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক, শর্করা। এই যে এটা তুমি দেখতে পারো অগ্ন্যাশয় রস কর্তৃক, এই যে এখানে লেখা আছে দেখো অগ্ন্যাশয় থেকে যে অ্যামাইলেস এবং মল্টেস আম ছিল। এখন এইখানে ধরো জটিল শর্করা আছে, জটিল শর্করা হিসেবে তুমি নাম দিতে পারো স্টার্চ, অথবা তুমি যদি এখানে লেখো জটিল শর্করা, এখানে ধরো তুমি স্টার্চ নাম মনে নাই, তুমি এখানে লেখো জটিল শর্করা। জটিল শর্করাকে, হ্যাঁ স্টার্চ কিন্তু একটা জটিল শর্করা, গ্লাইকোজেন এগুলো কিন্তু জটিল শর্করা। স্টার্চ, তারপর আছে গ্লাইকোজেন, এগুলো তোমরা পারবা, তোমরা এগুলো পারো। গ্লাইকোজেন, স্টার্চ এগুলো কিন্তু জটিল শর্করা। তো এই জটিল শর্করাকে অ্যামাইলেস কি বানায় ফেলে, একটু আগে তোমরা জানো মুখের মধ্যে যেটা বানাইছিল কি মল্টোজ, ডাইস্যাকারাইড বানাইছিল, কিন্তু জটিল শর্করা মানে পলিস্যাকারাইড, পলিস্যাকারাইডকে অ্যামাইলেস সবসময় ডাইস্যাকারাইড বানায় ফেলে, মল্টোজ কিন্তু ডাইস্যাকারাইড। এখন এই ডাইস্যাকারাইডকে ভাঙ্গিয়া আবার আমরা কি করতে পারি, যে মল্টোজ যেহেতু আছে তাহলে এখানে মল্টোজকে মল্টেস, শেষে আছে এস মানে এনজাইম, মল্টেস ভেঙে কি তৈরি করবে, গ্লুকোজ প্লাস গ্লুকোজ তৈরি করবে, অর্থাৎ 2 অণু গ্লুকোজ তৈরি করে ফেলবে। তো এটা অনেকটা মুখের মতোই না, এটা কিন্তু মুখের মধ্যে যে টাইলিন মল্টেস আছে না, এরকম বিক্রিয়াই ছিল, সেম এস। এই যে দেখো মুখের মধ্যেও কিন্তু এরকমই বিক্রিয়া ছিল। এই যে জটিল শর্করা মানে পলিস্যাকারাইড, টাইলিন কাজ করছে, টাইলিন আরেকটা নাম কি, স্যালাইভারি আলফা অ্যামাইলেস, স্যালাইভারি আলফা অ্যামাইলেস, টাইলিন কাজ করে করছে মল্টেস, এই মল্টোজকে মল্টেস এনজাইমের সাহায্যে আমরা 2 অণু গ্লুকোজ তৈরি করে ফেলছি। তাহলে মুখের মধ্যে শর্করার যে বিক্রিয়া, এই অগ্ন্যাশয়ের মধ্যে সেই বিক্রিয়াটা কি সেম টু সেম। আচ্ছা, তাহলে অগ্ন্যাশয় কর্তৃক গেল। দেন আমাদের লাস্টের টপিক, সেটা হলো অন্ত্র কর্তৃক, আন্তিক রস কর্তৃক শর্করার পরিপাক। আন্তিক রস কর্তৃক শর্করার পরিপাক, আন্তিক রস কর্তৃক শর্করার পরিপাক, আন্তিক রস কর্তৃক শর্করার পরিপাক। আচ্ছা, এখন আন্তিক রসের মধ্যে কি কি এনজাইম পাওয়া যায় আমরা একটু আগে দেখে আসলাম। আ মশলা ছিল, তাই না, মশলা অর্থাৎ মল্টেস, দেন ছিল সুক্রেস, দেন ছিল লাইপেস, আর এখানে কি ছিল আইসোমল্টেস, আতে ছিল আইসোমল্টেস, এগুলো কিন্তু এনজাইমের নাম। দেন ছিল অ্যামাইলেস, এগুলো এনজাইমের নাম। এখন আমাদের লিখতে হবে বিক্রিয়া। দেখো কে কার উপর কাজ করে এটা আমাদের লিখতে হবে, কে কার উপর কাজ করে কি বানাই, কোন এনজাইম কার উপর কাজ করে কি বানায়, এটা আমাদের লিখতে হবে। দেখো নিজের তিনটা, সরি এটা লাইপেস না, এটা ল্যাকটোজ, এটা বলে কি বলছে, এটা হবে ল্যাকটেস, লতে কি হবে ল্যাকটেস। আচ্ছা, এখন কোনটা কার উপর কাজ করে এটা আমরা লিখব। দেখো ফার্স্ট অফ অল আমি নিচ থেকে লিখে আসি। তোমরা জানো তো দুধের শর্করার নাম কি, দুধের শর্করার নাম হলো ল্যাকটোজ। তো ল্যাকটোজের উপর যে কাজ করবে তার নাম হবে কি, ল্যাকটেস। সুক্রোজ, দুধে চিনির মধ্যে কোন শর্করা থাকে, সুক্রোজ। তো সুক্রেজের উপর যে এনজাইম কাজ করবে তার নাম সুক্রেজ। মল্টোজের উপর যে এনজাইম কাজ করবে তার নাম কিন্তু কি, মল্টেস। তো খুবই ইজি, তুমি যদি একটু বুঝতে পারো তাহলে এগুলো কিন্তু খুব ইজি। এই যে দেখো আন্তিক রস কর্তৃক শর্করার কেমন পরিপাক হইতেছে, এই যে এখানে লেখা আছে, এগুলো জটিল শর্করা। এই যে স্টার্চ কিন্তু জটিল শর্করা, হ্যাঁ। এই যে অ্যামাইলেস দিলে কোনো কিছুর উপর অ্যামাইলেস দিলে সেটা হয় মল্টেস। গত দুইটাতেও তোমরা দেখে আসছো। তো এখানে তুমি একটা জটিল শর্করার নাম লিখো, সাপোজ এরকম স্টার্চ লিখলাম, এই স্টার্চ না লিখে তুমি যদি বাংলাতে লেখো জটিল শর্করা, মানে উদাহরণ না লিখে তুমি যদি জাস্ট নামটা লেখো যে জটিল শর্করা, তাহলে কিন্তু হবে কি হয়ে যাবে, মল্টোজ। তুমি কিন্তু জানো মল্টোজের উপর কাজ করে মল্টেস এবং বানায় ফেলে 2 অণু গ্লুকোজ, এটা কিন্তু তুমি জানো, ঠিক আছে। অ্যামাইলেস কার উপর কাজ করে, দেখো এই যে আইসোমল্টেজের উপর কাজ করে।
আইসোমল্টোজের উপর কাজ করে। এই যে এখানে লেখা আছে আইসোমল্টেজ, আইসোমল্টেজটা কার উপর কাজ করবে? আইসোমল্টোজের উপর কাজ করবে, আইসোমল্টোজ। তো আইসোমল্টোজের উপর আইসোমল্টেজ এনজাইম কাজ করে সে তৈরি করে ফেলে মল্টোজ প্লাস গ্লুকোজ, মল্টোজ প্লাস গ্লুকোজ। এই মল্টোজকে আবার কে ভাঙবে? মল্টেজ বানায় ফেলবে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, ঠিক আছে। আচ্ছা, পরে আছে সুক্রোজ। সুক্রোজকে বাংলে দেখো কি পাওয়া যায়, সুক্রোজ, ল্যাকটোজ এগুলোকে বাংলে কি পাওয়া যায় আমরা একটু দেখি। দেখো আমরা এটা ভেবে মনে রাখি S ইকুয়াল GF, ঠিক আছে, S ইকুয়াল GF। তোর মনে রাখবা সামাদ বাই, S ফর সামাদ বাই GF, সামাদ বাই GF, ঠিক আছে, সামাদ বাই আর GF। তাহলে সুক্রোজকে বাংলায় পাওয়া যায় S প্লাস F, অর্থাৎ সুক্রোজকে পাওয়া যায় GF, এখানে কি লিখছে GF, এই যে S ফর সামাদ বাই, ঠিক আছে, S ফর সামাদ বাই, সামাদ বাইকে বাংলা পাওয়া যায় GF, অর্থাৎ গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। এটা কিন্তু খেয়াল রাখবা, মল্টোজকে ভাঙলে পাওয়া যায় গ্লুকোজ প্লাস গ্লুকোজ, দুই অনু গ্লুকোজ। সুক্রোজকে ভাঙলে পাওয়া যায় GF, অর্থাৎ গ্লুকোজ ফ্রুক্টোজ। আর ল্যাকটোজকে ভাঙলে পাওয়া যায় গ্লুকোজ গ্যালাক্টোজ। এই যে এই তিনটা জিনিস অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ, ঠিক আছে, গ্যালাক্টোজ পাওয়া যায়, এইটা অবশ্যই মনে রাখতে হবে। এই তিনটা বিক্রিয়া পরীক্ষা আসার মতো এমসিকিউ আসবে, এই তিনটা ভালো করে মনে রাখতে হবে, এই তিনটা অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমাদের বিক্রিয়া কিন্তু শেষ, শর্করার এনজাইমের ক্রিয়া কৌশল, শর্করার বিক্রিয়া কিন্তু আমাদের শেষ। দেখো বিক্রিয়া কিন্তু শেষ। তো পরীক্ষায় যদি আসে যে সকালে রুটি খাইছে, কেউ একজন সকালে রুটি খাইছে, এখন এটার পরিপাক প্রণালী ব্যাখ্যা করো, তাহলে তোমাকে প্রথমে মুখের কথা বলতে হবে, তারপর পাকস্থলীর কথা বলতে হবে, তারপর অগ্নাশয় রসের কথা বলতে হবে, দেন হচ্ছে আন্তিক রসের কথা বলতে হবে। তাহলে পয়েন্ট হবে কয়টা? 4টা পয়েন্ট হবে, 4টা পয়েন্ট হবে, ঠিক আছে। আমি আরেকবার দেখো রিক্যাপ করি। আমরা প্রথমে লিখছি মুখের মধ্যে, মুখের মধ্যে কি পরিপাক, মুখের মধ্যে তুমি প্রথমে লিখবা এনজাইম কি আছে। মুখের মধ্যে দুইটা এনজাইম আছে শর্করার জন্য, টায়ালিন, মল্টেজ। টায়ালিনের কাজ কি? জটিল শর্করাকে ভেঙে তৈরি করে মল্টোজ, তারপর আরেকটা এনজাইম আছে মল্টেজ। মল্টেজের কাজ কি? সে মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। তাহলে তুমি সবসময় রাখবা মল্টেজ এনজাইম মল্টোজকে দুই অনু গ্লুকোজে পরিণত করে। টায়ালিন বা অ্যামাইলেস এনজাইম সবসময় জটিল শর্করাকে মল্টোজে পরিণত করে। এটা ছিল প্রথম পয়েন্ট। কোনটা? এটা হচ্ছে মুখে, ওই যে মুখে প্রথম পয়েন্টটা ছিল কি? মুখে। এই যে দেখো মুখে শর্করার পরিপাক। দ্বিতীয় পয়েন্টটা আমাদের ছিল, দ্বিতীয় টপিকে ছিল পাকস্থলীতে কোনো রকমের বিক্রিয়া নাই, অর্থাৎ কোনো রকমের রিয়াকশন এখানে হয় নাই। অগ্নাশয় রস কর্তৃক কি ছিল? অর্থাৎ আমরা দেখছি অ্যামাইলেজের কাজ জটিল শর্করাকে মল্টোজে পরিণত করা, মল্টেজের কাজ মল্টোজকে দুই অনু গ্লুকোজে পরিণত করা। আমাদের লাস্ট একটা কি ছিল? আন্তিক রসে কি কি ছিল? মশলা। এখানে কি ছিল? মশলা, মশলা। তুমি যখন এনজাইমের নামটা লিখবা আগে পিছে এগুলো কোনো ব্যাপার না। ল্যাকটোজ, ল্যাকটেজ ল্যাকটোজের উপর কাজ করে, সুক্রেজ সুক্রোজের উপর কাজ করে, মল্টেজ মল্টোজের উপর কাজ করে। তুমি জানো মল্টোজকে ভাঙলে দুই অনু গ্লুকোজ পাওয়া যায়, সুক্রোজকে ভাঙলে সামাদ বাই GF, অর্থাৎ সুক্রোজকে ভাঙলে G প্লাস F, অর্থাৎ গ্লুকোজ এবং এটার মানে কি? F মানে কিন্তু ফ্রুক্টোজ, এটার মানে কিন্তু কি? F মানে ফ্রুক্টোজ। আর তুমি যদি চিনিকে ভাঙো, চিনি, হ্যাঁ, আমরা যে ল্যাকটোজ খাই, দুধের মধ্যে যে শর্করা থাকে, এটা হচ্ছে কি? দুগ্ধ শর্করা। ল্যাকটোজ হচ্ছে দুগ্ধ শর্করা, দুগ্ধ শর্করা। আর আমরা যে চিনি খাই, চিনি এটাকে বলে সুক্রোজ, এটা হচ্ছে চিনি, আমাদের খাবার চিনি যেটা, এটাকে বলে সুক্রোজ, সুক্রোজ। আচ্ছা, তো সুক্রোজকে বাংলা S কে বাংলা GF, আর দুগ্ধ শর্করা ল্যাকটোজকে বাংলা গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ পাওয়া যায়। আর উপরের দুইটা দেখো সেম টু সেম, আগের মতোই। অ্যামাইলেজ কার উপর কাজ করে? অ্যামাইলেজ সবসময় জটিল শর্করার উপর কাজ করে। জটিল শর্করাকে সে কিসে পরিণত করে? মল্টেজে। আবার আইসোমল্টেজ নামক যে এনজাইমটা আছে, সে আইসোমল্টেজের উপর কাজ করে, আইসোমল্টোজের উপর কাজ করে। S হইছে এনজাইম, ওজ হইছে শর্করা, এটা তোমরা জানো। আবার লিখে দিই, ওস যেরকম আইসোমল্টোজ, এটা শর্করার নাম, শেষে ওস থাকার মানে শর্করা। আর যদি S থাকে এটার মানে কিন্তু এনজাইম, S থাকলে কি? এনজাইম। তাহলে আইসোমল্টোজ, আইসোমল্টেজ এগুলো পেশ লাগানো যাবে না। ওস থাকলে শর্করার নাম, প্রোডাক্টের নাম, আর ওই প্রোডাক্টকে ভাঙতে যে এনজাইম লাগবে সেটার শেষে থাকবে কি? S, ঠিক আছে। ওই যেরকম ল্যাকটেজ S আছে, সুক্রেজ S আছে, তার মানে এটা এনজাইমের নাম। সুক্রোজ ওজ আছে, শর্করার নাম। ল্যাকটোজ ওজ আছে, শর্করার নাম। তাহলে আশা করি যদি প্রশ্ন করে শর্করার পরিপাক প্রণালী ব্যাখ্যা করো তাহলে তুমি পারবা, পারবা না?
হ্যাঁ ইনশাল্লাহ পারা যাবে। তবে এই যে এই ফর্মুলাটা অবশ্যই মাথা রাখা লাগবে। আমরা একটা কঙ্কাল তৈরি করছিলাম না, এই কঙ্কালটা অবশ্যই তোমাদের মাথায় রাখা লাগবে। এই যে এই কঙ্কালটা আমাদের কিন্তু লাগবে। এই যে দেখো, শর্করার জন্য লালারসে কি আছে? টম, টায়ালিন, মল্টেস। গ্যাস্ট্রিক রসে কোনো কিছু নাই। অগ্নাশয় রসে আছে কি? আম, অ্যামাইলেস, মল্টেস। আন্তিক রসে আছে মশলা, হ্যাঁ, অ্যামাইলেস, মল্টেস, সুক্রেস এন্ড কি? ল্যাকটেস। তো এই যে এই ফর্মুলাটা, এই কঙ্কালটা তোমার মাথায় থাকা লাগবে, তাহলে তুমি লিখতে পারবা। ঠিক আছে, ওকে। এমডি সামাদ লিখছে গুজব, আমার কোনো জিএফ নাই। ভাইয়া কি শুধু বিক্রিয়া দেবো তাহলে কি ফুল মার্ক? তুমি যদি শর্করা যদি বলে সবগুলা, মানে শর্করার পরিপাক প্রণালী ব্যাখ্যা করো পুরোটা, 4টা পয়েন্টে তুমি যদি বিক্রিয়া দাও তাহলে হয়ে যাবে। এখন তুমি যদি সময় পাও তাহলে তুমি বাংলা কথা লিখে দিতে পারো। হ্যাঁ, বাংলা কথা লিখে, মানে বিক্রিয়া যা ওইগুলোর বাংলা কথা লিখে দিলা, মানে পৃষ্ঠা বাড়ানোর জন্য। ওকে, শোয়েব ভাইয়া জানা মতো কোনো গুজব ছড়াই না। হ্যাঁ, শোয়েব ভাই অলওয়েজ সত্যবাদী, কখনো মিথ্যা কথা বলবে না। সামাদ ভাইয়ের জিএফ আচ্ছা ছিল নাকি আছে এটা না, তোমরা জাস্ট মনে রাখবে সামাদ ভাইয়ের জিএফ, তাহলে হয়ে যাবে। এখন শর্করাটা আশা করি ক্লিয়ার। দেন এখন যদি প্রশ্ন করে যে মাংস দিয়ে ভাত খাইছে, হ্যাঁ, খাসি রেজালা দিয়ে ভাত খাইছে, এরকম কিন্তু প্রশ্ন আসছে বোর্ডের মধ্যে, যে অমুকে বিয়ের দাওয়াত খেতে গেছে, খাসি রেজালা খাইছে। এখন খাসি রেজালা কি? মাংস না, মাংসের পরিপাক প্রণালী তোমাকে ব্যাখ্যা করতে পারে। এখন কথা হয়েছে কি জানো, টোটালটাই ব্যাখ্যা করা লাগতে পারে, অথবা তোমাকে শর্ত দিয়ে বলতে পারে যে পাকস্থলিতে প্রোটিনের পরিপাক প্রণালী ব্যাখ্যা করো, অথবা অগ্নাশয় রস কর্তৃক প্রোটিনের পরিপাক প্রণালী ব্যাখ্যা করো। অর্থাৎ তুমি টোটাল যদি শিখা রাখো, অংশ বিশেষ আসলে তুমি কিন্তু পারবা। যদি প্রশ্ন করে যে অগ্নাশয় রস কর্তৃক, এই যে এইটুকু, শুধুমাত্র এইটুকু আসছে, অল্প করে আসছে, হ্যাঁ এইটুকু, অথবা বলতে পারে পাকস্থলী বা গ্যাস্ট্রিক রস কর্তৃক, হ্যাঁ, প্রোটিনের পরিপাক প্রণালী দেখাও, তাহলে আরো সহজ হয়ে যাবে অংশ বিশেষ। বাট আমরা শিখবো পুরাটা, যে অংশ বিশেষ আসে তাহলে কোনো প্যারা নাই। এখন আমরা দেখবো কি? প্রোটিনেরটা। শর্করাটা কিন্তু শেষ, এখন আমরা প্রোটিনেরটা দেখবো। আর প্রোটিনেরটাই সবচাইতে বেশি আসে, তাহলে আমরা শুরু করি। দেখো, আমরা শুরু করি প্রোটিনেরটা। তো আমরা এখন পড়তেছি আরেকটা গুরুত্বপূর্ণ সিকিউ, সেটা হলো প্রোটিনের পরিপাক প্রণালী ব্যাখ্যা। পরিপাক প্রণালী ব্যাখ্যা। প্রোটিনের পরিপাক প্রণালী ব্যাখ্যা করো। প্রথমত আমরা 1 নম্বর যে আমাদের শিরোনাম, সেটা হলো মুখে প্রোটিনের কোনো পরিপাক হয় না। তাহলে তুমি লিখবা মুখে প্রোটিন পরিপাককারী কোনো এনজাইম নেই। প্রোটিন পরিপাককারী কোনো এনজাইম নেই। এনজাইম তোমরা নোট করে ফেলো, নোট করলে পড়াটা হয়ে যাবে, মনোযোগ বৃদ্ধি পায়। যখন তুমি নোট করবা আর ক্লাস করবা তখন মনোযোগ বৃদ্ধি পাবে, মানে অমনোযোগী হওয়ার সুযোগ কম। মুখে প্রোটিন পরিপাককারী কোনো এনজাইম নেই, যার কারণে মুখে প্রোটিনের কোনো পরিবর্তন ঘটে না। পরিবর্তন ঘটে মানে ভাঙে না, যার কারণে মুখে প্রোটিনের পরিপাক। একটা কুইজ দেই, এই কুইজটা কেউ পারবে না আমি জানি। যার কারণে মুখে প্রোটিনের কোনো পরিবর্তন ঘটে না। আচ্ছা, একটা প্রশ্ন করি, একটা কোশ্চেন করতেছি এখন, সবাই রেডি? এটা কুইজ নাম্বার 1। আমি প্রশ্ন করতেছি, মুখে প্রোটিনের যান্ত্রিক পরিপাক ঘটে, সত্য নাকি মিথ্যা? যান্ত্রিক পরিপাক ঘটে, এই স্টেটমেন্টটা ট্রু অর ফলস? ট্রু নাকি ফলস? ট্রু নাকি ফলস? এটা ট্রু নাকি ফলস বলো? মুখে প্রোটিনের যান্ত্রিক পরিপাক ঘটে, এটা ট্রু নাকি ফলস?
ত্রিপূর্ণা ভদ্র লিখেছে ফলস, ফাহাদ তালুকদার লিখেছে সত্য, পুনম লিখেছে ইয়েস, বৃষ্টি জিনাত লিখেছে সত্য, লিমন লিখেছে সত্য, সুমাইয়া আকন্দ লিখেছে সত্য, অনন্ত লিখেছে হাসা কথা, ফাহিমা লিখেছে মিথ্যা, শেখ তামিম লিখেছে সত্য, মৌরি লিখেছে ট্রু, দেবজিৎ ধ্রুব লিখেছে ট্রু, দুগ্ধ আমিষকে বলে ক্যাসিন, আর দুগ্ধ শর্করাকে বলে ল্যাকটোজ। সত্য সত্য সত্য, হ্যাঁ এটা হবে সত্য। কারণ দেখো একটা মাংস আমরা মুখে দিয়ে কি টুকরা টুকরা করি না, ভাঙ্গা কোনো কিছু ভাঙ্গা মানে পরিপাক, ছোট করা মানে কি পরিপাক। তাহলে দাঁত যেহেতু আছে আমরা মাংসটাকে পিচ্ছি করি, ছোট ছোট করি, বড় একটা মাংস ছিল সেটাকে টুকরা টুকরা করি, এটাও কিন্তু পরিপাক। তাহলে এটার উত্তর হবে সত্য, হ্যাঁ এটা কিন্তু উত্তর হবে সত্য। মুখে রাসায়নিক পরিপাক ঘটে না কিন্তু যান্ত্রিক পরিপাক ঘটে। মুখে প্রোটিনের রাসায়নিক, এই নোটটা এটা অনেকে পারবে না, এটা নোট দিয়ে লিখে রাখো, আমি জানি এটা অনেকে পারবে না। মুখে মানে বইয়ে যেগুলো ডিরেক্টলি দেওয়া নাই এইগুলাতে আমরা ভুল করি, একটু পেঁচায় দিলে, কারণ বেসিক নাই। মুখে প্রোটিনের রাসায়নিক পরিপাক না ঘটলেও যান্ত্রিক পরিপাক ঘটে। প্রোটিনের রাসায়নিক পরিপাক, এনজাইম নাই তাহলে তো রাসায়নিক পরিপাক ঘটবে না। রাসায়নিক পরিপাক না ঘটলেও যান্ত্রিক পরিপাক ঘটে। কিছু স্টুডেন্ট আছে না হুদাই আউল ফাউল, শীত দেন না, অমুক দেন না, ক্লাস হবে কিনা, অমুক তমুক, মানে পারে না কিচ্ছুই। হ্যাঁ মানে পরীক্ষার হলে বসলে মনে হয় অর্ধেক মার্কও পায় না, কিন্তু এই যে এইটা দেয় না, ওইটা করে না, হ্যান তেনা, মানে এগুলো কি যে মানে এই তথ্যটা ধরলে ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবে না, যে এগুলা ওইগুলোই পারবে না যেগুলো ক্লাসের মধ্যে নাই। অমনোযোগী স্টুডেন্ট, আউল ফাউল স্টুডেন্ট, মানে কি বলবো আমার ক্লাস করার খবর নাই, তাদের খালি মোটিভেশন, গাইডলাইন, এটা না এটা, তাদের মানসিক তুষ্টিটা সবচেয়ে বেশি দেখে তারা। মানে একবার পরীক্ষা মিস হয়ে যাক কোনো একটা কারণে একদম অভিযোগ দিব, কিন্তু পরীক্ষা দিত না, বিষয়টা এরকম বুঝছো, ক্লাসও করতো না। এই যে ক্লাসের মধ্যে মাত্র 37 জন, এটা কি বলবো আর, 150 পোলাপান ভর্তি, ক্লাস করে 37 জন, আবার কোনো একটা ক্লাস মিস দিয়েই দেখো অভিযোগ দেওয়া শুরু করছে। মুখে প্রোটিনের রাসায়নিক পরিপাক না ঘটলেও যান্ত্রিক পরিপাক ঘটে। এগুলা জীবনে কিচ্ছু করতে পারবো না, এগুলা যান্ত্রিক রাসায়নিক পরিপাক না ঘটলেও যান্ত্রিক পরিপাক কিন্তু ঘটে। এই তথ্যটা কিন্তু বইয়ে লেখা নাই, বাট গুরুত্বপূর্ণ, এটা অনেকে খেয়ালই করবে না। আচ্ছা আমরা যেইখানে ছিলাম এখানে ফিরে আসি। মুখে লিখলাম, মুখের তা লেখা হয়ে গেছে, তুমি এখানে লিখবা প্রোটিন। হ্যাঁ একটা বিক্রিয়া লিখে দাও, একটা বিক্রিয়া লিখে ফেলবা, প্রোটিন লিখবা কি নো চেঞ্জ, মানে কেমিক্যালি কোনো চেঞ্জ ঘটে না আর কি। অথবা তুমি এখানে যেহেতু আমরা এনজাইমের পরিপাক করলে বলতেছি, তাহলে মুখেরটা আমরা লিখছি যে নো চেঞ্জ, আর কিন্তু এখানে যান্ত্রিক পরিপাক কিন্তু ঘটে, ঠিক আছে, টুকরা টুকরা হয়, ছোট হয়, এটা লিখলে লিখতে পারো, না লিখতে পারো, বেড়া নাই। দেন পাকস্থলী, পাকস্থলী বা গ্যাস্ট্রিক রস কর্তৃক আমিষের পরিপাক, প্রোটিনের পরিপাক, গ্যাস্ট্রিক রস কর্তৃক, গ্যাস্ট্রিক রস কর্তৃক প্রোটিনের পরিপাক, এইটা সবাই জানো। ওই যে পাজারোর গল্প মনে আছে না, পাজারোর গল্প কিন্তু সবারই মনে আছে, পাজারো মনে আছে না, পাজারো। তাহলে এখানে কি কি আছে, পেপসিন, পাতে কি ছিল, পেপসিন, পাতে ছিল আমাদের পেপসিন, পাতে পেপসিন, হ্যাঁ রতের ছিল রেনিন, আর জিতে ছিল কি জিলাটিনেস, রতে ছিল রেনিন, রেনিন ছিল জিলাটিনেস, জিলাটিনেস, এগুলো কি, এগুলো হচ্ছে এনজাইমের নাম। এখন আমরা বিক্রিয়া লিখবো, জাস্ট বিক্রিয়া লিখবো, বিক্রিয়াগুলো সহজ, এগুলো প্যারা নেওয়ার মতো না। দেখো আমরা জানি দুগ্ধ আমিষ কেসিন, দুগ্ধ আমিষের নাম কি কেসিন, এটা কি দুগ্ধ আমিষ, দুধের মধ্যে যে আমিষ থাকে তাকে আমরা বলি দুগ্ধ আমিষকে আমরা বলি কেসিন। দুগ্ধ আমিষের উপর রেনিন কাজ করে সে তৈরি করে প্যারাকেসিন, প্যারাকেসিন, প্যারাকেসিন মানে কেসিনের কাছাকাছি, আমরা বলি না প্যারামেডিক্যাল, হ্যাঁ প্যারা শব্দ প্যারামিলিটারি, মিলিটারির কাছাকাছি বা মিলিটারির নিচে এরকম, মানে কেসিনের আর একটু নিচে, কেসিন থেকে আর একটু ছোট, এটাকে বলতে হচ্ছে প্যারাকেসিন। তাহলে দুগ্ধ আমিষ, এটা প্রশ্ন আসতে পারে, রেনিন
কেসিনের উপর ক্রিয়া করে কি তৈরি করে? উত্তর হবে প্যারাকেসিন। আর এই রেনিন বানানো কিন্তু ডাবল এন দেয়া, RENNIN, রেনিন। এটা মনে রাখবা, এটা কিন্তু ডাবল এন দিয়ে বানানো, নট সিঙ্গেল এন। সিঙ্গেল এল দেওয়া যেটা রেনিন, সেটা কিন্তু বৃক্ষ থেকে আসে। এটা কই থেকে আসে? রেনাল। রেনাল মানে কিন্তু কিডনি। দেখো KIDNEY, কিডনির মধ্যে একটা এন, রেনালের মধ্যে একটা এন। রেনিন আসে রেনাল থেকে। একটা এন যেটা, ডাবল এন যেটা, সেটা হচ্ছে কি পাকস্থলী থেকে আসে। আর সিঙ্গেল এন যেটা, সেটা কিন্তু রেনাল বা কিডনি থেকে আসে। আচ্ছা, বিক্রিয়াটা আমরা একটু দেখে ফেলি। এই যে এখানে দেখো, আমরা শর্করার পরিপাক জানছিলাম, প্রোটিনের পরিপাক দেখতেছি। প্রোটিনের পরিপাক এই যে এখানে আছে। প্রোটিনের পরিপাক পাকস্থলীতে। এটা আমরা গতদিন দেখাইছিলাম তোমাদের। এই যে এটা কিন্তু তোমাদের দেখাইছিলাম, মনে আছে না? প্রোটিন পেপসিন কাজ করে, প্রোটিনের উপর পেপসিন কাজ করে, সে তৈরি করে প্রোটিওস এবং পেপটন। এগুলো মাঝারি ধরনের প্রোটিন, ঠিক আছে? প্রোটিওস এবং পেপটন, প্রোটিওস পেপটন। কেসিনের উপর রেনিন কাজ করে, তৈরি করে প্যারাকেসিন। প্যারাকেসিনের উপর পেপসিন কাজ করে, সে করে তৈরি করে পেপটন, ঠিক আছে? আর জিলাটিনের উপর জিলাটিনেস কাজ করে, তৈরি করে পেপটন প্লাস পলিস্যাকারাইড। তুমি এখানে অল্প যদি একটু মনে থাকে, সাপোজ তোমার এই যে জিলাটিনের বিক্রিয়া লেখছো, তুমি এটা জানো জিলাটিনেস কাজ করবে জিলাটিনের উপর, কি তৈরি করবে মনে নাই, তুমি একটা ট্রিক্স করাইতে পারো, তুমি ডাইরেক্ট লিখে দিবা পেপটন, অথবা পলিস্যাকারাইড লিখে দিতে পারো, অথবা পেপটাইড লিখে দিবা, শুধুমাত্র পেপটাইড লিখে দিবা। ধরো তোমার মনে নাই, এখন কি করবা? তুমি লিখে দিবা, ভুল হবে না। যেরকম এখানে জিলাটিনেসের বিক্রিয়ার মধ্যে আমি কি লিখবো? জিলাটিনেসের বিক্রিয়ার মধ্যে আমি এইটুকু জানি, জিলাটিনেস কাজ করবে জিলাটিনের উপর। এটা কাজ করবে কার উপর? জিলাটিনের উপর। এই যে শেষ ইন মানে প্রোটিন। জিলাটিনের উপর জিলাটিন এস মানে এনজাইম কাজ করে, আর সে তৈরি করবে কি আমার মনে নাই। আমি এখানে সিম্পলি লিখে দিব পেপটাইড। আমি কি লিখে দিব? কোনো কিছু মনে না থাকলে তুমি পেপটাইড লিখে দিবা। এই যে পেপসিন আমিষের উপর কাজ করে, সে তৈরি করে প্রোটিওস এবং পেপটন। যদি মনে না থাকে তখন তুমি পেপটাইড লিখে দিতে পারো, এটা চূড়ামি বুদ্ধি। বাট এইটা লেখো, কারণ যেটা একদম বইয়ে দেওয়া আছে ওটা লেখা উচিত। প্রোটিওস প্লাস পেপটন, এগুলা কি? পেপটন। এই যে প্রোটিন ভাঙলে আমরা পেপটন পাই, মাঝারি ধরনের প্রোটিন পেপটন। এই পেপটনকে আবার একেবারে লাস্টে আমরা কি পাবো? অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? যেহেতু আমরা প্রোটিনের পরিপাক পড়তেছি, লাস্টে আমরা অ্যামিনো অ্যাসিড পাবো। দেখো এখানে কিন্তু একেবারে ডিরেক্টলি অ্যামিনো অ্যাসিড পাই নাই। আচ্ছা, প্রোটিওস পেপটন। আচ্ছা, এখন এই অবস্থায় এগুলো কিন্তু মাঝারি ধরনের প্রোটিন। এটা ছিল, এই আমিষটা ছিল কি একদম বড় মাপের প্রোটিন। এইটাকে পেপসিনের সহায়তায় আমরা মাঝারি ধরনের প্রোটিন তৈরি করলাম, সেটার নাম দিচ্ছে প্রোটিওস এবং পেপটন, ঠিক আছে? এই অবস্থায় এখন চলে যাবো কোথায় আমরা? আমাদের কিন্তু গ্যাস্ট্রিক রস কর্তৃক পরিপাক শেষ। এখন যদি একটা জিনিস খেয়াল করো, তোমাকে বলছে খাসির মাংস দিয়ে ভাত খাইছে, তুমি কিন্তু তখন এই রেনিনের কথাটা লিখবা না। আরেকবার বলতেছি, বলছে খাসির মাংস দিয়ে ভাত খাইছে, তখন তুমি রেনিনের কথা লিখবা না। যদি শর্ত আরোপ না করে, যদি উদ্দীপক কেমনভাবে সাজানো, যেখানে লেখছে যে প্রোটিনের পরিপাক প্রণালী ব্যাখ্যা করো, এরকম বলে নাই যে মাংসের পরিপাক প্রণালী বললে তোমার এই দুধেরটা বলা যাবে না। তুমি জানো কেসিন কি? দুগ্ধ আমিষ। তো উদ্দীপকে যদি দুধের কথা না উল্লেখ থাকে, তাহলে তুমি এই বিক্রিয়া দেখাইতে পারবা না। তাহলে বিয়ে বাড়িতে গিয়া খাসির রেজালা খাইছে, হ্যাঁ, খাসি দিয়া বা মাংস দিয়ে ভাত খাইছে, তখন কিন্তু তুমি এই দুগ্ধ আমিষের কথা বলতে পারবে না। আর যদি মাংসগত উল্লেখ না থাকে, ডিরেক্টলি বলছে যে গ্যাস্ট্রিক রসে বা পাকস্থলীতে প্রোটিনের পরিপাক প্রণালী দেখাও, তখন তুমি সব লিখবা। যদি শর্ত আরোপ করে দেয় মাংসের পরিপাক প্রণালী ব্যাখ্যা করো, তখন তুমি দুধেরটা লিখতে পারবে না, তখন এটা স্কিপ করা লাগবে। কথা বুঝছো? আচ্ছা, আমাদের 2 নম্বর পয়েন্ট শেষ, আমরা এখন চলে যাবো 3 নম্বর পয়েন্টে। এখন আমরা দেখব অগ্নাশয় রস কর্তৃক প্রোটিনের পরিপাক। 3 নম্বর পয়েন্ট, এটা একটু কঠিন পয়েন্ট, অনেক বড় পয়েন্ট। অগ্নাশয় রস কর্তৃক, এখানে 8টা পয়েন্টের নাম আছে। 4 নম্বর যে পয়েন্টটা আছে না, আন্তিক রস, এটা একেবারে সহজ, মাত্র একটা বিক্রিয়া। অগ্নাশয় রস কর্তৃক প্রোটিনের পরিপাক। অগ্নাশয় রস কর্তৃক প্রোটিনের পরিপাক। তো এইটার জন্য কিন্তু আমরা একটা ট্রিক শিখছিলাম, মনে আছে? সিন 2 3 আমি কার্বন কই, সিন 2 3 আমি কার্বন কই,
কই, সিন সিন 2 3 আমি কার্বন কই। তো এইটাও কিন্তু তোমাদেরকে আমি দেখাইছিলাম, সিন সিন এগুলো গত ক্লাসের পর, আমরা আজকে বিক্রিয়া লিখবো জাস্ট। এই যে সিন সিন 2 3 আমি কার্বন কই, এই যে এখানে লেখা আছে, আমরা জাস্ট একটু দেখাই দিতেছি। এখানে বিক্রিয়া লিখলে আমার সময় লাগবে, যেহেতু লেখা আছে তাহলে আর সময় নষ্ট করার দরকার নেই। দেখো আমরা কিন্তু পাকস্থলীতে কি পাইছিলাম, প্রোটিওস পেপটন। দেখো পাকস্থলীতে পাইছিলাম প্রোটিওস এবং পেপটন। এই প্রোটিওস এবং পেপটনের উপর এখন কাজ করবে ট্রিপসিন, ওই যে সিন সিন 2 3 আমি কার্বন কই, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, হ্যাঁ, অ্যামিনোপেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, কার্বক্সিপেপটাইডেস, কোলাজেনেস, ইলাস্টেস, এগুলো কিন্তু গত ক্লাসে আমরা পড়ছি। তো ট্রিপসিন কাজ করবে পাকস্থলী থেকে আগত প্রোটিওস এবং পেপটনের উপর, সে তৈরি করবে পলিপেপটাইড। এখানে তুমি যদি মনে না থাকে তুমি শুধু পেপটাইড লিখে ফেলবা, আমি একটা চূড়ামি শিখাইছি কিন্তু তোমাদের, কোনো কিছু মনে না থাকলে বিক্রিয়ার মধ্যে পলিপেপটাইড লিখে ফেলবা। আচ্ছা, কাইমোট্রিপসিন সেম টু সেম প্রোটিওস এবং পেপটনের উপর কাজ করে এবং তৈরি করে পলিপেপটাইড, পলিপেপটাইড, হ্যাঁ, পলিপেপটাইড। অথবা তুমি যদি শুধু পেপটাইড লেখো তাহলে কিন্তু হয়ে যাবে, যদি শুধু পেপটাইড লিখে ফেলো তাহলে কিন্তু হয়ে যাবে। এখন এই যে পলিপেপটাইড বানাইলা, আগের 2 বিক্রিয়ায় তুমি প্রোটিওস এবং পেপটনকে ভেঙে পলিপেপটাইড বানাইছো, এই পলিপেপটাইডের উপর এখন কাজ করতেছে কার্বক্সিপেপটাইডেস, সে তৈরি করতেছে অ্যামিনো অ্যাসিড সরল পেপটাইড। তুমি আরেকটা চূড়ামি মনে রাখো, এই চূড়ামিটা কাজে দিবে। কখনো কোনো এনজাইমের শুরুতে যদি ক অথবা সরয়া থাকে, সরায়া মানে এগুলো কি 1 নম্বর বর্ণনা, তাহলে তুমি এখানে লিখে দিবা এখানে সরল পেপটাইড উৎপন্ন হয়, সরল পেপটাইড। আরেকটা দেখো কই আছে, এই যে তুমি যখন কোলাজিনেস লিখবা, ক কিন্তু প্রথম বর্ণ, এই যে কোলাজিনেসের মধ্যে ক আছে, ক এইখানেও তুমি সরল পেপটাইড লিখতে পারো। ক অথবা সরায়া থাকলে তুমি কি লিখবা, সরল পেপটাইড লিখবা। এই দেখেন অ্যামিনো পেপটাইড, এই যে আছে আ বা সরায়া, এই যে সরল পেপটাইড লিখে দিবা। মানে যেইখানে তুমি এনজাইমের নাম দেখতেছো ক দিয়া অথবা সরায়া জফল আকার দিয়া সর দিয়া, ওইখানে তুমি কি লিখে ফেলবা, সরল পেপটাইড লিখে ফেলবা। এটা একটা চূড়ামি, হ্যাঁ, এটা মনে রাখো। তাহলে যেইখানে তুমি ক পাবা, যেমন কার্বক্সিপেপটাইড আছে এখানে ক আছে, তার মানে তুমি কি লিখবা, ইন প্রোডাক্ট হিসেবে সরল পেপটাইড লিখে ফেলবা। আর এগুলো একেবারে স্পেসিফিকলি লেখা লাগবে, বিষয়টা এরকমও না। যেরকম টাইপেপটাইডের উপর টাইপেপটাইডেস কাজ করে তৈরি করে অ্যামিনো অ্যাসিড, ডাইপেপটাইডের উপর ডাইপেপটাইডেস কাজ করে তৈরি করে অ্যামিনো অ্যাসিড, ইলাস্টিনের উপর ইলাস্টেস কাজ করে তৈরি করে সরল পেপটাইড। এখানে তুমি যদি অ্যামিনো অ্যাসিড লিখে ফেলো কোনো সমস্যা নেই, লিখে ফেলতে পারো। কোলাজেনের উপর কাজ করে, যে ক আছে, ক কি প্রথম বর্ণ, ক থাকলে কি বলছিলাম, ক থাকলে সরল পেপটাইড, হ্যাঁ, ক থাকলে সরল পেপটাইড লিখে ফেলবা। ক থাকলে সরায়া জফল আকার থাকলে লিখে ফেলবা সরল পেপটাইড, এটাকে চূড়ামি, সরল পেপটাইড। কোনো কিছু মনে না থাকলেও লিখে ফেলবা পেপটাইড, কোনো কিছু মনে না থাকলে লিখে ফেলবা কি, পেপটাইড, তাহলেও তোমার নাম্বার দিবে। তোমাকে এত স্পেসিফিকলি দেখবে না এগুলা, হ্যাঁ, আবার এগুলো এত স্পেসিফিকলি ঘটেও না, তুমি আংশিক একটা লিখে ফেললে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তাহলে কোলাজেনের উপর কোলাজিনেস কাজ করতেছে তৈরি করতেছে সরল পেপটাইড, ক আছে তার মানে কি সরল পেপটাইড। ইলাস্টিনের উপর ইলাস্টেস কাজ করতেছে সরল পেপটাইড, ডাইপেপটাইডের উপর ডাইপেপটাইডস কাজ করতেছে অ্যামিনো অ্যাসিড তৈরি করতেছে, টাইপেপটাইডের উপর টাইপেপটাইডস কাজ করতেছে অ্যামিনো অ্যাসিড। বাকিটা লেখা লাগবে না, তুমি শুধু অ্যামিনো অ্যাসিড লিখে ফেলে কোনো সমস্যা নাই। পলিপেপটাইডের উপর কার্বক্সিপেপটাইডস কাজ করে অ্যামিনো অ্যাসিড তৈরি করে ফেলতেছে, এগুলো লিখলে এনাফ। হ্যাঁ, এগুলো কঠিন না ভাই, তুমি ঠান্ডা মাথায় একটু দেখলে এগুলো একদম, মানে তুমি এই যে কঙ্কাল যদি পারো কোথা থেকে কোন এনজাইম আসে এটা যদি মনে রাখতে পারো, আশেপাশের বিক্রিয়াগুলো এগুলো এতটা কঠিন না। যেরকম এখানে কি ছিল, ট্রিপসিন, এখানে ছিল ট্রিপসিন, এটা ছিল কাইমোট্রিপসিন, এখানে ছিল কাইমোট্রিপসিন, হ্যাঁ, কাইমোট্রিপসিন। এই যে ডাইপেপটাইড, টাইপেপটাইড, অ্যামিনোপেপটাইড, এই যে অ্যামিনোপেপটাইড, কার্বক্সিপেপটাইডস, কোলাজিনেস, ইলাস্টেস। অর্থাৎ এই এনজাইমের নামগুলো তোমার যদি মনে থাকে যেগুলো অগ্নাশয় থেকে আসে, বিক্রিয়া লেখা এতটা কঠিন না। ট্রিপসিন, ধরো আমার কিছু মনে নাই, আমি তো জানি একটু আগে অগ্নাশয় রসকটিক, তার মানে পাকস্থলী থেকে খাবারটা আসছে, দেখো এটা ছিল পাকস্থলী, এটা ছিল পাকস্থলী, আর এদিকে ছিল অগ্নাশয়। তো অগ্নাশয় থেকে যে রসটা আসছে এটা কই আসলো, ক্ষুদ্রান্তে আসলো। আর পাকস্থলীতে যে খাবারটা আসছে এটা কই আসছে, ক্ষুদ্রান্তে আসছে। পাকস্থলী থেকে কি রূপে খাবারটা আসছিল, প্রোটিওস এবং পেপটন। তাহলে এখানে শুরু হবে প্রোটিওস দেয়া অথবা পেপটন দেয়া, প্রোটিওস অথবা কি পেপটন। তো প্রোটিওস এবং পেপটন এটার উপর ট্রিপসিন কাজ করবে, কি তৈরি করবে আমার মনে নাই, আমি ডাইরেক্ট লিখে দেবো এখানে পেপটাইড তৈরি করবে। ঠিক আছে, তুমি ডাইরেক্ট লিখে দেবে কি, পেপটাইড তৈরি করবে। তারপরে এগুলো যেগুলো আছে, যে এটা কাইমোট্রিপসিন, এটা সেম টু সেম প্রোটিওস পেপটন তৈরি করবে পেপটাইড। ডাইকার্বক্সিলেস, এখানে কি করবা,
ডাইপেপটাইডের উপর এই যে এটা আর কি ডাইপেপটাইডেজের উপর ডাইপেপটাইডের উপর ডাইপেপটাইডেজ কাজ করে অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। এরকম ভাবে ডাইপেপটাইডেজের উপর কাজ করবে, জাস্ট তুমি অ্যামিনো অ্যাসিড লিখে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা তো বললামই, বাকিগুলো সেম টু সেম। কোনো কিছু না মনে থাকলে একেবারে তুমি অ্যামিনো অ্যাসিড লিখে ফেলবা। হ্যাঁ, আরেকটা বলছি, যদি সরায়া থাকে অথবা ক থাকে তখন তুমি লিখবা কি সরল পেপটাইড। সরায়া অথবা ক থাকলে কি লিখবা সরল পেপটাইড, তাহলে দেখবা যে মিলে গেছে, এতটা প্যারা নেওয়ার কোনো কিছু নাই। এখন 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট একদম ইজি। 4 নম্বর পয়েন্টটা একদম ইজি। কোনটা? আন্তিক রস কর্তৃক প্রোটিনের পরিপাক। আন্তিক রস কর্তৃক প্রোটিনের পরিপাক। প্রোটিনের সবসময় 4টা পয়েন্টের আলোকে লিখতে হয়। মুখে উমুকের পরিপাক, গ্যাস্ট্রিকে উমুকের পরিপাক, আন্তিক রস কর্তৃক পরিপাক এবং অগ্নাশয় রস কর্তৃক পরিপাক, 4টা পয়েন্টে লিখতে হবে। আচ্ছা, এখন সুখের বিষয় এইখানে আন্তিক রসে শুধুমাত্র আমি থাকে, অর্থাৎ অ্যামিনো পেপটাইডেস থাকে। অ্যামিনো পেপটাইডেস, তোমাদের বইয়ে একটা এনজাইমের নাম দেওয়া আছে অ্যামিনো পেপটাইডেস। এখন অ্যামিনো পেপটাইডেস তার উপর কাজ করে কি তৈরি করবে? এই যে দেখো, একটা চূড়ামি বুদ্ধি একটু শিখাইছিলাম, বলো তো, সরায়া জফলা অথবা ক থাকলে কি হয়? সরল পেপটাইড। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখে ফেলবো চোখ বন্ধ করে সরল পেপটাইড। ঠিক আছে, সরল পেপটাইড। এটা কিন্তু একটা চূড়ামি, দেখো মিলে গেছে। দেখি আমরা শীটের মধ্যে কি আছে, বইয়ের মধ্যে কি আছে। এই যে দেখো, আন্তিক রসের কি ঘটে, এই যে সে পলিপেপটাইডটাকে, দেখো পলিপেপটাইডটাকে সে কি করলো, পলিপেপটাইডটাকে এই যে সরল পেপটাইড তৈরি করলো। এই কোণে তুমি বাদ দেবে, এটা না লেখলো সমস্যা নাই। তাহলে পলিপেপটাইডকে সরল পেপটাইড তৈরি করে, পরে তুমি লিখে দিতে পারো সাথে অ্যামিনো অ্যাসিড, সরল পেপটাইড প্লাস অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড থাকে। আচ্ছা, আর আরেকটা লেখছে তোমাদের বইয়ে ইরেপসিনের কথা, এটা তোমাদের সব বইয়ে নাই, এটা একটু দেখতে পারো, এটা সব বইয়ে নাই। ঠিক আছে, এটা কিন্তু সব বইয়ে নাই, একটা তোমাদের বইয়ে একটা দেওয়া আছে। ডাইপেপটাইডের উপর ইরেপসিন নামক একটা এনজাইম কাজ করে, তখন তৈরি করে ফেলে কি অ্যামিনো অ্যাসিড। ডাইপেপটাইডের উপর ইরেপসিন কাজ করলে ডাইপেপটাইড। ধরো ডাইপেপটাইড আছে তোমার কাছে, ডাইপেপটাইড এগুলো হইতেও পারে নাও হইতে পারে। এটা ডাইপেপটাইডের উপর ইরেপসিন নামক একটা এনজাইম আছে, অন্ত্র থেকে আসে ইরেপসিন। এই ইরেপসিন আসলে সে তৈরি করে কি অ্যামিনো অ্যাসিড। সে কি তৈরি করে ফেলে অ্যামিনো অ্যাসিড। মোটামুটি কিন্তু হয়ে গেছে। তাহলে আমাদের 4টা পয়েন্ট কিন্তু প্রোটিনের জন্য 4টা পয়েন্ট কিন্তু কমপ্লিট। পরীক্ষায় আসার মতো বিক্রিয়া যা পড়াইতেছি আজকে সুপার ডুপার ইম্পর্টেন্ট, মনে রাখবা, সুপার ডুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে, সুপার ডুপার ইম্পর্টেন্ট। আজকের ক্লাস সিকিউর জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট। তুমি ভাগ্য ভালো থাকলে এইচএসসি পরীক্ষায়, টেস্ট পরীক্ষায় সরাসরি পাবা এখান থেকে। আচ্ছা, আমরা কোনো জিজ্ঞাসা আছে কিনা তোমাদের? কোনো জিজ্ঞাসা থাকলে বলো। টপিক কিন্তু কঠিন, এটাকে সহজ বলার কোনো উপায় নাই, এটা রিয়েলি কঠিন টপিক। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে বলো, বা কোনো কিছু রিপিট করতে হবে কিনা। সুডু, হ্যাঁ সুডু, সুপার ডুপার ইম্পর্টেন্ট। সুডু নতুন আবিষ্কার, সুডু। তোমাদের সামাদ ভাই পিঠা খাইতেছে বসে বসে। একটু লাভ দিয়ে দাও, দেন আমরা লিপিট শুরু করি। লতে লিপিট, লতে লাভ। ভাইয়া কুইজ দেন। রেনিন দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে। হ্যাঁ, এটাই সঠিক। মেয়েটিকে ভুল দিব কেন? মেয়েটিকে ভুল দিবে না। ভাইয়া দুধের আমিষ কি শুধু কেসিন? অপশন বুঝতে হবে, অপশনে কি ছিল সেটা বুঝে দেখাইতে হবে। মূলত দুধের মধ্যে যে আমিষটা থাকে সেটার নাম হচ্ছে কেসিন, আর অন্যান্য আছে, বাট অপশন বুঝা। কেসিন না থাকলে
অন্যটা দাগানো যাবে, বাট কেসিন থাকলে কেসিন দাগাইতে হবে। কোনটা বোঝাবো, আরেকটু বোঝান, কোনটা বোঝাবো, বলা লাগবে তো। আচ্ছা, আমরা লিপিডের বিভাগে যাব, লিপিডের পরিপাকে, লিপিড পরিপাক, লিপিড পরিপাক, লিপিড পরিপাক। দেখো লিপিডকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাই। ধরো লিপিডকে যদি আমি ভাঙি, লিপিডকে ভাঙলে আমরা পাই ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, প্লাস গ্লিসারল। গ্লিসারল এইখানে কিন্তু তোমার ওএস মূলক থাকে, গ্লিসারলের মধ্যে কিন্তু ওএস মূলক থাকে, অ্যালকোহল মূলক থাকে, ঠিক আছে, অ্যালকোহল মূলক থাকে। আচ্ছা, এটা ছিল একটা গ্লিসারল, এটুকু গ্লিসারল। আচ্ছা, এখন যদি বলে ফসফোলিপিড কি, ফসফোলিপিড, ফসফোলিপিড, তাহলে লিপিডের সাথে বলতো লিপিড কি, লিপিড হলো ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, প্লাস গ্লিসারল। এটার সাথে আরো যুক্ত করছো কি ফসফো, অর্থাৎ ফসফেট। তাহলে যদি প্রশ্ন করে এগুলো কিন্তু এমসিকিউ, এটা কিন্তু বোর্ড এমসিকিউ, এটা কি, এটা হলো বোর্ডের এমসিকিউ, এটা বোর্ডে আসা এমসিকিউ। কি এমসিকিউ, ফসফোলিপিডকে ভাঙলে কি পাওয়া যায়? তুমি ফার্স্ট অফ অল মনে রাখবা লিপিডকে ভাঙলে কি পাওয়া যায়, ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, গ্লিসারল পাওয়া যায়, আর এখানে ফসফো আছে, তার মানে কি ফসফেট গ্রুপ পাওয়া যায় বা ফসফরিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে ফসফোলিপিডকে ভাঙলে এটা পাওয়া যায়। আচ্ছা, মাঝে মাঝে লেসিথিন, এখন ধরো আরেকটা দিল লেসিথিন, লেসিথিনকে ভাঙলে কি পাওয়া যায়, এরকম একটা প্রশ্ন কিন্তু আসতে পারে। এখন লেসিথিন কিন্তু একটা ফসফোলিপিড। লেসিথিন কি, লেসিথিন হলো একটা ফসফোলিপিড, লেসিথিন হলো একটা জটিল ফসফোলিপিড, ফসফোলিপিড। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু খেয়াল করো, মনোযোগ দাও। যতটা সহজ ভাবতে হচ্ছে ততটা সহজ না, এগুলো কিন্তু কঠিন কোশ্চেন। দেখো লেসিথিন ওয়ান কাইন্ডস অফ ফসফোলিপিড, এটা কোন ধরনের ফসফোলিপিড, জটিল ফসফোলিপিড। লেসিথিন হলো একটা জটিল ফসফোলিপিড। লিপিডকে বাংলা আমরা কি পাই, ফ্যাটি অ্যাসিড প্লাই গ্লিসারল পাই। এটা যদি ফসফোলিপিড, তার মানে এখানে আমরা কি পাবো, ফসফেট পাবো। আর এই লেসিথিনকে ভাঙলে আমরা একটা যৌগ পাই, সেটা হচ্ছে কুলিন। তাহলে বলো তো লেসিথিনকে ভাঙলে আমরা কি কি পাই, এই যে এতগুলো জিনিস পাই। লেসিথিনকে ভাঙলে আমরা এতগুলো জিনিস পাই, একটা, দুইটা, তিনটা, চারটা। খুবই খুব ইম্পর্টেন্ট, এটা একটা স্ক্রিনশট দাও, ওটা লাগবে। আমি এই কথাটা কেন করে বলতেছি, কারণ এই কথাটা কঠিন লাগবে। লেসিথিনকে ভাঙলে কি কি পাওয়া যায়, এটা তোমার কঠিন লাগবে, এটা একটা স্ক্রিনশট দাও। লেসিথিনকে ভাঙলে আমরা চারটা জিনিস পাই, দেখো চারটা জিনিস পাই, বুঝে বুঝে পড়তে হবে। লেসিথিনকে ভাঙলে আমরা চারটা জিনিস পাই, একটু পরে আমি তোমাকে দেখাবো লেসিথিনকে ভাঙলে কি কি পাওয়া যায়। লেসিথিনকে ভাঙলে আমরা চারটা জিনিস পাই। এই যে দেখো লেসিথিনকে ভাঙলে আমরা কি পাই, ফ্যাটি অ্যাসিড পাই, গ্লিসারল পাই, ফসফরিক অ্যাসিড পাই, কুলিন পাই। অর্থাৎ আমি একটু আগে বলছি ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড এবং কুলিন, চারটা জিনিস পাই। এই বিক্রিয়াটা ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, এটা পরীক্ষায় আসে, কারণ এটার মধ্যে অতিরিক্ত একটা জিনিস কুলিন, যেটা নামের সাথে মিলে না। দেখো এখানে লেখা আছে লেসিথিন, বাট কই থেকে বলছে কুলিন, নামের সাথে মিলতেছে, মিলতেছে না। এটা নবম অধ্যায়ে আমরা পড়বো। লেসিথিন বাংলায় দুইটা জিনিস তৈরি হয়, হ্যাঁ, লেসিথিন বাংলায় দুইটা জিনিস তৈরি হয়, এর মধ্যে একটা আছে কুলিন, এটার মধ্যে একটা কুলিন, আর একটা আছে ফসফোটাইডিক অ্যাসিড, আপাতত এগুলো লাগবে না। আচ্ছা, এটা ফসফোটাইডিক অ্যাসিডও হয়। আচ্ছা, তো ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফোটাইডিক অ্যাসিড, কুলিন, এগুলো পাওয়া যায় লেসিথিন বাংলায়। লেসিথিন বাংলায় এগুলো পাওয়া যায়, চারটা জিনিস, একটা, দুইটা, তিনটা, চারটা। আর বাকি যেগুলো বলছি নর্মালি যে কোনো একটা চর্বিকে বাংলা ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল পাওয়া যায়, সিম্পল। আর ফসফোলিপিডকে বাংলা দেখো কি পাওয়া যায়, তিনটা জিনিস পাওয়া যায়, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড, সিম্পল। এই যে যেটা আমি এইখানে লিখছি আর কি। ফার্স্ট অফ অল তুমি এই যে এইখানে তাকাবা, তাহলে কিন্তু পারবা। এই যে প্রথমে লিপিডকে বাংলা কি পাওয়া যায়, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায়। ফসফোলিপিড, এখানে লিপিডকে বাংলা পাওয়া যায় ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, আর যেহেতু ফসফো কথা আছে তাহলে ফসফরিক অ্যাসিড পাওয়া যাবে। আর লেসিথিন তো দেখাইলাম, লেসিথিন কিন্তু দেখাই দিছি। আচ্ছা, ওয়াইট পরবর্তীতে আমরা দেখব বিক্রিয়াগুলো আমরা কিভাবে লিখব। দেখো এটার জন্য কিন্তু কঙ্কাল আমাদের ওইখানে রেডি ছিল। কোথায় রেডি ছিল দেখি তো একটু।
কঙ্কাল কিন্তু ওইখান থেকে আনা লাগবে। কোথা থেকে? ওই যে আমরা যে শিখছিলাম এইখান থেকে কঙ্কালটা আনা লাগবে, এই যে এইখান থেকে কঙ্কাল আনা লাগবে। কঙ্কাল যদি মনে থাকে তাহলে বিক্রিয়া লেখা কোনো ব্যাপারই না। এই যে কঙ্কাল, ফার্স্ট অফ অল মুখে কোনো রকমের চর্বি বিশ্লেষী এনজাইম থাকে না, লিপিড বিশ্লেষী এনজাইম লালা রসে বা মুখে থাকে না। আর পাকস্থলীতে শুধুমাত্র থাকে দুর্বল লাইপেজ, তাও এটা সব লিপিডকে পরিপাক করতে পারে না, কেবলমাত্র মাখনের চর্বিকে পরিপাক করতে পারে। তারপর ছিল কালকে পড়ছি আমরা লাভ কুল, লাভ দিয়ে কুল, লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ। দেন ছিল লাইলেরমন। আন্তিক্রোশে কি পাওয়া যায়? আন্তিক্রোশে পাওয়া যায় লাইলেরমন। লাইলেরমন অর্থাৎ লাতে লাইপেজ, লতে লেসিথিনেস, মোনোগ্লিসারাইডেস। মোনোগ্লিসারাইডেস আমরা লিখবো একটু পরে। তাহলে এইখানে পাওয়া যায় কোথায়? এটা অগ্নাশয় রসে পাওয়া যায় কি? লাভ দিয়ে কুল, লাভ কুল। আর আন্তিক রসে পাওয়া যায় কি? লাইলেরমন অর্থাৎ লাইপেজ, লেসিথিনেস আর কি মোনোগ্লিসারাইডেস। আমরা ওইখানে লিখবো এগুলা। লাতে লাইপেজ, লাইপেজ, লেসিথিনেস, লেসিথিনেস আর এটা কি? মোনোগ্লিসারাইডেস, 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 মোনোগ্লিসারাইডেস। আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, তো কোন জায়গা থেকে কোন এনজাইম আসে তা কিন্তু আমার পারা লাগবে। ফার্স্ট অফ অল আমার এটা পারা লাগবে। তাহলে মুখ থেকে কি আসে? কোনো লিপিড বিশ্লেষী এনজাইম মুখে থাকে না। পাকস্থলী থেকে কি আসে? শুধুমাত্র দুর্বল লাইপেজ আছে। অগ্নাশয় রস থেকে লিপিড বিশ্লেষী কি এনজাইম আসে? লাভ দিয়ে কুল অর্থাৎ লাতে কি? লাইপেজ, ফতে ফসফোলাইপেজ, আর কুল মানে কি? কোলেস্টেরল এস্টারেজ। আন্তিক রস থেকে লিপিড বিশ্লেষী কি এনজাইম আসে? লাইলেরমন অর্থাৎ লাইপেজ, লেসিথিনেস, মোনোগ্লিসারাইডেস। এইগুলা বিক্রিয়াগুলো এখন আমাদের লেখা লাগবে। বিক্রিয়াগুলো হামরি কঠিন না, আমি যে একটা বেসিক শিখাইছি ওই বেসিক আগাইয়া, ওই বেসিক দিয়ে আগাইয়া তুমি এটা লিখতে পারবা। দেখো এই যে প্রথমে আমরা কি দেখব? আন্তিক রসে লিপিডের পরিপাক। এই যে লিপিডের পরিপাক, ফার্স্ট অফ অল ওই মুখেরটা এমন লেখা লাগবে না। দেন পাকস্থলীরটা কি লিখবা? শুধুমাত্র মাখনের চর্বিকে সে কি ভাঙতে পারে। আচ্ছা, তারপর তুমি চলে আসো ডাইরেক্ট লাইপেজের মধ্যে। যে লাভ দিয়ে কুল, লেখা লাভ ফ। এই যে লাভ দিয়ে কুল ছিল না, লাভ দিয়ে কুল, এটা কই ছিল? লাভ দিয়ে কই ছিল বলতো? অগ্নাশয় রসে। অগ্নাশয় রসে কি ছিল? লাভ দিয়ে কুল। এই যে লেখা লাভ ও লাভ, দেন ছিল কুল, লাভ দিয়ে কুল। তাহলে তিনটা এনজাইমের নাম। প্রথমত লাইপেজ, দেন ছিল ফসফোলাইপেজ, দেন ছিল কোলেস্টেরল এস্টারেজ। এখন আগে কি আছে দেখো? ফ্যাটি অ্যাসিড। তুমি যা সেখানে লেখলা ফ্যাট, সেই ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল বানাই। একটু আগে দেখে আসছি আমরা, এই যে ফ্যাট একটু আগে দেখে আসলাম না? এই যে এইখানে এই যে কই, এই যে লিপিড, লিপিড মানে কি? ফ্যাট। ফ্যাট থাকলে কি? ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হয়। এটা আমরা দেখে আসলাম। তাহলে এই যে ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল বানায় ফেলছে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল বানানো হয়েছে। দেন দেখো কি আছে? ফসফোলাইপেজ। ফসফোলাইপেজে ফসফোলিপিডকে ভাঙে। ফসফোলাইপেজ কাকে ভাঙে? ফসফোলিপিডকে। ফসফোলিপিডের মধ্যে তিনটা জিনিস থাকে। যে লিপিডের জন্য দেখো, লিপিডের জন্য থাকবে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, আর ফসফো কথা রাইছে কি? ফসফরিক অ্যাসিড থেকে। তাহলে এখানে তিনটা জিনিস পাবো, ফ্যাটি অ্যাসিড পাবো, গ্লিসারল পাবো, অ্যান্ড ফসফো কথার জন্য পাবো কি? ফসফরিক অ্যাসিড। এটাও কিন্তু আমি এখানে বুঝে আসছি। এই যে দেখো, এই যে ফসফোলিপিড। লিপিডের জন্য পাবো আমরা কি? ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। লিপিডের জন্য এখানে পাইতেছি ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, লিপিডের জন্য ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, আর ফসফো কথার জন্য পাইতেছি কি? ফসফরিক অ্যাসিড। তাহলে এখানে তিনটা জিনিস পাইতেছি। হ্যাঁ, তাহলে এই যে লেখা লাফ লাফ ফসফো, লেখা লাফ লাফ লাইপেজ, ফসফোলাইপেজ। এই যে ফসফোলাইপেজ কার উপর কাজ করবে? ফসফোলিপিডের উপর কাজ করবে। তৈরি করবে কি? বুঝতে পারলাম। দেন কোলেস্টেরল এস্টার, এর উপর কাজ করবে কোলেস্টেরল এস্টারেজ। তৈরি করবে ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরল। ফ্যাটি অ্যাসিড এবং কি? কোলেস্টেরল। কোলেস্টেরল এস্টারেজ ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরলের উপর কাজ করে। এখানে কিন্তু গ্লিসারল তৈরি করে নাই। আচ্ছা, এখন আন্তিক রস কর্তৃক, আন্তিক রসের মধ্যে কি পড়ে আসছো? লাইলেরমন। কি ছিল? লাইলের। এখানে ছিল লাই, পরে ছিল লের, লাইলেরমন। অর্থাৎ প্রথমটা লাইকাল্লা দিয়া লাইপেস, দেন লাইকাল লেয়ান্তসর লের অর্থাৎ লেসিথিনেস। এই যে লেসিথিনেস, দেন মোনোগ্লিসারাইডেস, মোনোগ্লিসারাইডেস। ঠিক আছে, এখন চর্বিকে ভাঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল বানায় ফেলছে, লেসিথিনকে ভাঙে চারটা জিনিস তৈরি করে। দেখে বলছি একটু আগে আমি দেখাইছি। মোনোগ্লিসারাইডেস,
মনোগ্লিসারাইডকে ভেঙে মনোগ্লিসারাইডেস নামক এনজাইম তৈরি করে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। হ্যাঁ, এটা ফ্যাটের মতোই। মনোগ্লিসারাইড হচ্ছে ওয়ান কাইন্ডস অফ লিপিডের মতোই বিক্রিয়া। অর্থাৎ মনোগ্লিসারাইডের উপর মনোগ্লিসারাইড তৈরি করে এবং লিপিড বাইনা যা তৈরি করে সেটাই তৈরি হয়, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হয়। তুমি যেটা গুরুত্ব দিয়ে পড়বা সেটা হচ্ছে লেসিথিন। যেটা গুরুত্ব দিয়ে পড়বা সেটা কোনটা? এই যে লেসিথিনটা। এখানে 4টা জিনিস তৈরি হয়, তাহলে তুমি লিপিডের সমস্ত বিক্রিয়া লিখতে পারবা। তাহলে লিপিডের বিক্রিয়াও কিন্তু আমাদের শেষ, লিপিডের বিক্রিয়াও কিন্তু শেষ। এভরিওয়ান মনোযোগী হও। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সাথে আছে। রবীন্দ্রনাথ দাদা নাকি দাদু? দাদা না দাদু? দাদু। আচ্ছা ভাইয়া, আমি শুধু সালাম দিলাম, সবাই মজা নেয় কেন? আমি তো উল্টা পাল্টা কমেন্ট করি নাই, তোমার নামটার জন্য সবাই মজা নিতেছে। আচ্ছা, যারা মজা দিতেছে তাদের জন্য হ্যাঁ, তাদেরকে মজা দেওয়া হবে দোকান থেকে কিনে। আমরা এখন কুইজ ধরবো, দেখি কে পারে। হ্যাঁ, 1 ঘন্টা হলে আমি বুঝতে পারি। আমরা এখন কুইজ ধরবো, দেখি কে পারে। ও প্রথম কুইজের বিজয়ী কি ছিল বললাম না তো। আচ্ছা, তোর ওই কুইজ ভাত, ওইটা মনে নাই কে যেন হয়েছিল। কুইজ দেখি। আজকের ক্লাস থেকে ধরি। প্রশ্ন হলো, সুক্রেজ এনজাইম ক্ষরিত হয় কোথা হতে? কোন জায়গা থেকে সুক্রেজ এনজাইম ক্ষরিত হয়? সুক্রেজ এনজাইম ক্ষরিত হয় কোন জায়গা থেকে? এক দফা এক দাপি। কুইজ দিছি, সুক্রেজ এনজাইম ক্ষরিত হয় কোথা থেকে? সুক্রেজ এনজাইম ক্ষরিত হয় কোথা থেকে? সুমাইয়া আকন্দ লিখছে আন্তিক রস। সুক্রেজ এনজাইম ক্ষরিত হয় কোথা থেকে? আন্তিক গ্রন্থি। সেজুতি লিখেছে অন্ত্র। লিমন আন্তিক গ্রন্থি। রাতুল লিখেছে ডিওডেনাম। ফাহাদ তালুকদার আন্তিক গ্রন্থি। শেখ তামিম আন্তিক গ্রন্থি। ধ্রুব দেবনাথ আন্তিক গ্রন্থি। আহাত আন্তিক গ্রন্থি। মারিয়া আন্তিক গ্রন্থি। রাতুল আন্তিক গ্রন্থি। রবীন্দ্রনাথ ঠাকুর আন্তিক গ্রন্থি। কাজী নজরুল ইসলামের মেনশন করো। দিতে পারলেও আগে যায় না, দিব না দিলে নাই। কি না, সাধারণ কারণে ব্যান দিও না, উল্টা পাল্টা বললে পরে ব্যান দিও। আচ্ছা আচ্ছা, তুমি উত্তর না দিলে আমার কি হবে বলো তো? এটাই তো, দিলে সে পায় না, আগে আসলে জন্য সে উত্তর দিবে না, না দিলে নাই, আমার কি হবে? আচ্ছা, তো এটার উত্তর হবে কি? এটা কিন্তু আমরা তোমাদেরকে পড়াইছি। কোথায় পড়াইছি মনে আছে? দেখো, একদম প্রথমে চলে যাই। আমাদের 4 নাম্বার টপিকে ছিল এটা। এই যে দেখো কি ছিল, এই যে সুক্রোজ। ঠিক আছে, এখানে কি ছিল? সুক্রোজ। তাহলে সুক্রোজ, এই যে এনজাইমের নাম ছিল সুক্রোজ। কই থেকে গঠিত হয়? আন্তিক রস থেকে গঠিত হয়। তো এটার সঠিক আনসার দিয়ে দিছে, তারটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। সর্বপ্রথম যে সঠিক আনসার দিয়েছে তার নামটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম। সে হলো, একটা বাংলা নাম ছিল সম্ভবত, হ্যাঁ বাংলা নাম যেটা পড়ছিলাম ওইটাই। এটার উত্তরটা ধরো আমি, হ্যাঁ সুমাইয়া আকন্দ সর্বপ্রথম লিখছে। তাহলে এটার সঠিক উত্তর যে লিখেছে সে হলো সুমাইয়া আকন্দ।
সুমাইয়া আকন্দ, তুমি পেজে নক দিও, ঠিক আছে? সুমাইয়া আকন্দ, এটার একটা স্ক্রিনশট নিবা, সুমাইয়া আকন্দ, দেন এইটা দিয়া বললেই হবে যেটা কুইজ ছিল, ঠিক আছে? সে পেয়ে যাবে গিফট। ওকে, আর অনেকেই না বুঝা সুক্রোজ বলার সাথে সাথে সামাদের জিএফরে নিয়ে আসছে, উত্তর দিছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, মানে প্রশ্ন শোনার আগে উত্তর দিয়ে দিছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। আচ্ছা, আমরা নেক্সট কুইজে যাব, আমরা পরবর্তী কুইজে যাব। কুইজ, নেক্সট কুইজ শেষ করে দেবো, এখনই শেষ করে দেবো। 1 ঘন্টার বেশি ক্লাস নেওয়া এটা যৌক্তিক না, কথা বুঝছো? 1 ঘন্টার বেশি ক্লাস নেওয়া সেটা কোনো মতেই যৌক্তিক না। আমরা 2 নাম্বার কুইজে যাব, সেটা হলো মল্টোস। মল্টোস কোন ধরনের শর্করা? কোন ধরনের শর্করা? মল্টোস কোন ধরনের শর্করা? মল্টোস কোন ধরনের শর্করা? মল্টোস কোন ধরনের শর্করা? এটা পলিপেপটাইড, সরি পলিস্যাকারাইড, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড নাকি অলিগোস্যাকারাইড? কোন স্যাকারাইড? সামিয়া লিখেছে ডাইস্যাকারাইড, সেজুতি লিখেছে ডাই, পয়সাল লিখেছে মল্টেস। আমি যাবে নাম জিজ্ঞেস করে নাই, তারা মল্টোস লেখার সাথে সাথে মল্টেস উত্তর দেওয়া শুরু করছে। ডাইস্যাকারাইড ফয়সাল ডাইস্যাকারাইড, সালমান ফার্সি ডালস্যাকারাইড, সুমাইয়া আকন্দ দি শর্করা, লিমন ডাইস্যাকারাইড, ফয়সাল ডাইস্যাকারাইড। আচ্ছা, ওকে, সবাই মোটামুটি বলতেছে রবীন্দ্রনাথ ঠাকুর ডাইস্যাকারাইড। তোমাদেরকে বিনীত অনুরোধ কাজী নজরুল ইসলামকে মেনশন দাও। আচ্ছা, ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড, রহিমা আক্তার ডাইস্যাকারাইড, দিগন্ত দি শর্করা, সালমান ফার্সি ডাইস্যাকারাইড, সিরাজুম মুনিরা ডাইস্যাকারাইড, শেখ তামিম ডাইস্যাকারাইড, রহিমা আক্তার ডাইস্যাকারাইড, ইরাম ডাইস্যাকারাইড, সালমান ফার্সি ডাইস্যাকারাইড। ওকে, সবাই বলতেছে ডাইস্যাকারাইড। তো এটা সর্বপ্রথম যে সঠিক উত্তর দিছে তার নামটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি অলরেডি, সে হলো SM, যেভাবে আইডি বানান সেভাবে লিখতেছি। তো গত 2 দিনে আমাদের কি হয়েছে জানো? গত 2 দিনে মানে ডাবল নাম আসতেছে। ধরো ভিজুইন নাম একদম স্পেলিং সহ সব কিছু সেম, দাবি করতেছে তাকেও প্রাইজ দেওয়ার জন্য, মানে 2-3 জন কইরা একই কুইজের প্রাইজ দাবিদার করতেছে। এগুলো কিন্তু ছেলেরা করে বেশিরভাগ, কারণ ধরো অনেকগুলো আইডি আছে না, আইডির নামটা রিনেম করে ফেলে, একটা পুরাতন আইডির নামটা রিনেম করে ফেলে, কুইজের নামের সাথে যে নাম মিলছে অথবা স্পিন গুড়ায় যে নামটা মিলছে এটার সাথে তারা রিনেম করে ফেলে, রিনেম করে তৎক্ষণাৎ মেসেজ দেয় ভাই আমাকে গিফট দেন। হ্যাঁ, এটা কিন্তু হয়। আমরা আজকেও 2 জনকে এরকম পাইছি যাদের নাম মিল, আমিনা আক্তার নামে এরকম একটা 2টা আইডি, মানে 2 জনের নামে এসে আমিনা আক্তার, আমরা কাকে বুঝবো যে এটা কার আইডি? ওটা স্পিন গুড়ায় ছিল, কথা বুঝছো? তো এই জন্য আমরা একটু 24 ঘন্টা টাইম দিই, দেখি একাধিক আইডি থেকে মানে মানুষজন আসে কিনা। ওকে ভাইয়া, কালকে থেকে আইসা পড়বো। কাজী নজরুল ইসলাম পরবর্তী লাইভে থাকবে ইনশাল্লাহ। ওকে, দেবেন্দ্রনাথ ঠাকুরকে প্রয়োজন। আচ্ছা, ওকে ভাইয়া, আমি নিয়ে আসবো। আমার নামটা কেন কইলো না? তোমার নামটা প্রথমে আসে নাই। আচ্ছা, ওকে, আজকের লাইভটা আমরা এখানে শেষ করি। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো। আগামীকাল ACC 26 ব্যাচের লাইভ আছে। ওকে, আজকে আমরা শেষ করতে পারি।
তো আজকে ক্লাসটা মোটামুটি একটু কঠিন ছিল, তোমরা সুন্দর করে নোট করে ফেলবা। এটা কিন্তু প্র্যাকটিসের বিষয়। আমি বলতেছি আজকে যে সিকিউগুলো পড়ছি আমরা, এটা 3টা সিকিউ আসতে পারে বা ভেঙে ভেঙে সিকিউ আসতে পারে, আমরা কিন্তু টোটালটা একসাথে পড়ছি। তো এটা তোমার কাজ হইলো বারবার খাতার মধ্যে লিখা। যদি খাতার মধ্যে না লিখো, এনজামের আগে কি পরে কি এগুলো নাও মনে থাকতে পারে। আর পরেরটা কি একদম স্পেসিফিক না লিখলেও আংশিক লিখলেও কিন্তু হবে। আর সবগুলো যে লিখতে হবে, যেরকম আন্তিক রসে আমরা পড়ছি সিন সিন 2 3 আমি কার্বন কই, সবগুলো যে লিখতে এরকম না, তুমি 4টা লিখে রাখো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তুমি 4টা 5টা লিখো এনাফ। চলনের ক্লাস কবে? কালকে সকাল 11টায়। চলনের ক্লাস কবে? চলনের ক্লাস আগামীকাল সকাল 11টায়। চলনের ক্লাস হচ্ছে প্রত্যেক দিন, আগামীকাল থেকে প্রতিদিন সকাল 11টায় চলনের ক্লাস কবে বলো তো? প্রত্যেক দিন, এভরিডে। আগামীকাল থেকে শুরু করে প্রতিদিন, শনিবার থেকে শুরু করে প্রতিদিন সকাল 11টায় চলনের ক্লাস। তার মানে আগামীকাল 11টায় চলনের ক্লাস আছে। কাজী নজরুল ইসলামকে মেনশন ডন ভাইয়া। ওকে, তো আজকে আমরা এখানেই শেষ করি। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।